আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই মেয়ে, উঠে দাঁড়াও। স্যারের এমন সিরিয়াস কণ্ঠ শুনে ভূমির শুকনো ঢোক গুলে আশেপাশটা একবার নজর বুলিয়ে কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায়। কি নাম তোমার? ভূমি কাপা গলায় বেজে বেজে উত্তর দেয়, জি স্যার, ভূমি। স্যার তার চশমাটা এবার কিছুটা নাকের কাছে টেনে নিয়ে অদ্ভুত চাহনি মিলে তাকে ধমকের স্বরে জিজ্ঞেস করেন, ভূমি কি? আগে পিছে নাম নেই তোমার? কে রেখেছে এই নাম? আছে স্যার, আরো সুন্দর একটা নাম আছে, আলিশা আহমেদ ভূমি। আর স্যার, ভূমি নামটাকে রেখেছে তা তো জানি না, হয়তো মা কিংবা বাবা রেখেছেন। আজকে গিয়ে জিজ্ঞেস করব। ভূমি বোকা বোকা কণ্ঠে কথাগুলো বলে স্যারের দিকে তাকিয়ে হাসে। সে তো ভেবেছিল স্যার তার সাথে সিরিয়াস, আর বোকা ভূমি তাতে সায় দিচ্ছে। ভূমির কথায় বেশ রেগে গিয়ে তেটে ওঠেন স্যার। হুঙ্কার দিয়ে বলেন, ফাজলামো হচ্ছে? আদ্র স্যারকে তার স্টুডেন্টদের আগে আদব শেখাতে হবে দেখছি। বসো। আর একটা বেয়াদবি করলে কান ধরিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখবো। নিজের ক্লাস না বলে আজ বেশি কিছু বলছি না, স্যারকে বলবো এর সাহায্য করতে। ভূমি আদ্রকে বলবে কথাটা শুনে মনে মনে বেশ ঘাবড়ে গেলেও তেমন গুরুত্ব না দিয়ে স্যারের পেছনে মুখ ভিঞ্চি দিয়ে বসে পড়ে। প্রথম এসেই কেমন করছে অপরিচিত একটা ছাত্রীকে। ভূমি মুখ ফিরিয়ে বান্ধবীদের কিছু বলতে সেদিকে তাকাতেই দুজোড়া রাগী চোখ তার দিকে তাকিয়েছে দেখে পিট পিট করে তাকিয়ে বলে, কি হলো? তোরা কেন আমাকে এমন করছিস? আমার দোষ কি? তুই জীবনেও ভালো হবি না। প্রতিটা ক্লাসে তোকে স্যারদের বকা শুনতে হবে, তাই না ভূমি? দাঁড়া, আমি ভাইয়াকে বলে তোর ব্যবস্থা করব। আদ্রির রাগী কণ্ঠে দাঁত কিরমির করে মিনমিনা স্বরে কথাগুলো বলে, ভালো কথা। আচ্ছা, তোর ভাই আজকে এলো না কেন বলতো? কই গেছে? সকালেও দেখলাম না। ভূমি ভাবনাতুর কণ্ঠে নিজের চিবুকে হাত ঠেকিয়ে কথাটা বলে, ক্লাস প্লাস কোচিং শেষ করে আসতে প্রায় 3:30 বেজে গিয়েছে। বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই কিছুটা হতবাক হয়ে সেখানে দাঁড়ায় দুবোন। বাড়িতে বেশ জমজমাট অবস্থা। বাড়ির প্রতিটি সদস্য ড্রয়িং রুমে অবস্থিত। এমনকি বাড়ির 2 কর্তাসহ সাদা বেরোয়াজ দেখা মিলেছে এই অসময়ে। 2 বোন খানিক নিজেদের মুখ চাচাই করে নিল। বিষয়খানা কি তাও কেউ বুঝলো না। কোনো অনুষ্ঠান নাকি, তারা তো কিছুই জানে না। ভূমি ভাবনায় ভরা কণ্ঠে আদ্রির দিকে তাকিয়ে বলে, কি রে বোন, বাড়িতে কি আমাদের না বলে আদ্র ভাইয়ার বিয়ে টিয়ে ঠিক করে ফেলেছে নাকি? কি জানি, হবে হয়তো। তা না হলে এমন অবস্থা কেন? আদ্রি সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে কথাটা বলে, না বোন, এ কথা বলিস না। ওনার বিয়ে তা কি করে হয়? পাত্রী তো এখানে দাঁড়িয়েইছে। আর কে বিয়ে করবে এমন একটা ডাইনোসর মার্কা চেহারার মানুষকে? অন্যমনস্ক হয়ে কথাটা বলে ভূমি ঠোঁট উল্টে মাথা নাড়ে। আদ্রি বোনের কথায় মুখ টিপে হেসে বলে, অবশেষে স্বীকার করলি তুই যে আমার ভাইরে পছন্দ করিস। ভূমি নিজের বোকামো বুঝে জিহ্বা কাটে। হয়েছে, আমাকে নিয়ে ঠাট্টা করা লাগবে না। পড়েছি আর কি ওনার প্রেমে হালকা করে, ওনার প্রতি দয়া করেছি। বুঝলি না হয় কে বিয়ে করবে ওই লোকটাকে? তা তো দেখবি যখন মেয়েদের লাইন লেগে যাবে আর তুই লাইনের সব থেকে পেছনে গিয়ে পড়বি, তখন যদি ভাগ্যে থাকে মেয়েদেরকে ঠেলে ঠুলে সামনে এগিয়ে এসে আমার ভাইরে নিজের করে নিবি। ভূমি মুখ দিয়ে ভেঙচি কেটে বলে, চল, এখানে দাঁড়িয়ে থেকে হুদাই বকবক করে মাথা খাচ্ছিস। এগিয়ে যায় সামনের দিকে। ড্রয়িং রুমের মাঝ বরাবর আসতে ভূমির পা থেমে যায়। চোখ বড় বড় করায় তাকায় সামনে বসে থাকা মানুষটার দিকে। লম্বা চুল, কিছুটা বাদামি আর কালোর সংমিশ্রণে, ধবধবে ফর্সা গায়ের রং, মুখে ভারী মেকআপ, পরানে লক একটা গাউন। কি সুন্দর দেখাচ্ছে দেখতে। ভূমি পলকহীন তাকিয়ে আছে। আদ্রি এসে পেছন থেকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে গিয়ে উৎফুল্ল কণ্ঠে চিল্লে ওঠে, মাইশা আপু, তুমি কখন এলে? আদি চিৎকারের সকলের নজর পড়ে দুবনের দিকে। মাইশা হেসে জবাব দেয়, এই তো আজকেই এসেছি। কেমন আছিস আদ্রি? আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমিও ভালো আছি। বাংলাদেশে এসে সবাইকে দেখে অনেক ভালো লাগছে। কথা বলতে বলতে চোখ পড়ে ভূমির দিকে। সে এখনও মাইশার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে আছে, যেন সুন্দর মানুষ আর কখনো দেখেনি। কিন্তু ভূমির মনে আসলেই কি চলছে তা তো সেই ভালো জানে। এভাবে তাকিয়ে থাকার অর্থ? মাইশাকে ভূমিকে দেখে উঠে দাঁড়িয়ে আলতো হেসে এগিয়ে আসে, এক হাতে আগলে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো ভূমি? ভূমি নিশ্চুপ, মুখে কোনো আওয়াজ নেই, শুধু দু চোখ দিয়ে মাইশাকে পর্যবেক্ষণ করছে। সে তো কল্পনাও করেনি হুট করে তাকে এখানে দেখবে। ভাবখানে এমন যেন ভূত দেখে নিয়েছে। মেয়েকে এমন সং হয়ে দাঁড়িয়ে আছে। মাইশার প্রশ্নেরও উত্তর দিচ্ছে না দেখে মিসেস সাবরিনা এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে মাথায় আস্তে করে ঠেলে দিয়ে বলে, কি বেয়াদব হচ্ছিস দিনদি,
কোথায় তুই নিজ থেকে মেয়েটার খবরাখবর জিজ্ঞেস করবি? তোর বাড়িতে এসেছে, সেটা করিসনি। উল্টু মায়েশা এসে তোর খবর নিচ্ছে, আর তুই চুপ করে আছিস। মায়ের এমন কাজে বেশ অভিমান হলো ভূমির। এতগুলো মানুষের সামনে এটা কেমন ব্যবহার? চোখ দুটো ভিজে এলো, অপমান লেগেছে ভীষণ। আদ্রির সামনে মেয়েটার ভাবটা উঁচু হয়ে গিয়েছে আর সে নিচু নেমে গেল। চোখ ফেলে তাকালো আদ্রির দিকে। সে বিন্দাস সোফার এক কোণায় বসে বসে মোবাইল টিপছে। ভূমি আর কিছু না বলে সবাইকে উপেক্ষা করে সোজা চলে গিয়েছে নিজের ঘরের দিকে। একটু তো সময় দিত, তাই না? হুট করে একটা মানুষকে দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেখানে মেয়েটাকে কখনো বাংলাদেশে জোর করেও আনতে পারেনি মামা মামি, সেখানে আড্ডের আসার পরেই কেন হুট করে সে আসবে? নিশ্চয়ই তার সম্পত্তিতে এই মেয়েটা ভাগ বসাতে এসেছে। ঘরে এসে ঠাস করে দরজাটা বন্ধ করে দিয়েছে ভূমি। কাঁদো কাঁদো কণ্ঠে নিজেকেই নিজে বলতে থাকে, আমার বইয়ে গিয়েছে ওই মেয়েকে এত গুরুত্ব দেওয়ার কোথাকার প্রেসিডেন্ট নাকি উনি, যে ওনাকে এত গণ্য করতে হবে? করো গাও তোমাদের ভাইয়ের মেয়ের তোমরা ঢং। বিড়বিড় করতে করতে ব্যাগটা কাঁধ থেকে ঠুক করে বিছানায় ফেলে এয়ারফোনটা খুলে ধূপধাপ পা ফেলে ঢুকে যায় ওয়াশরুমে। এদিকে নিচে মিসেস সাবরিনা মেয়ের এমন কাণ্ডে যেন লজ্জায় মাথা নুয়ে আসে। ভাতিজির সামনে গিয়ে তার গালে হাত রেখে কোমল কণ্ঠে বলে, কিছু মনে করিস না মেয়েটার এমন ব্যবহারে। সারাদিন গরমের মধ্যে কলেজ করে এসে একটু মাথাটা গরম হয়তো, তাই। আর তোকে এমনভাবে দেখে চমকে গিয়েছে হয়তো। আরে ফিফিমণি, কি বলো? তুমিও ছোট মানুষ, কেন কিছু মনে করব? চিল, ওকে? সময় বিকাল 5টায় পড়েছে। মামনি নিচে বসে অপেক্ষা করছে ভূমির জন্য। আদ্রি এসে খেয়ে নিয়েছে। এদিকে মহারানীর কোনো খবর নেই আসার। মিসেস সাবরিনা বারবার উপরের দিকে দেখছেন মেয়ে আসছে কিনা। তখন সবার সামনে এমন করায় যে মেয়েটা রাগ করেছে তা বেশ বুঝতে পারছেন, কিন্তু না বললেও তো নয়। নিজের মেয়েকে আদব যদি নিজের মা না শেখায় কে কি করবে? মেয়ে তো তার এমন তেড়া, সহজ কথায় কখনো পাত্তা দিবে না। তখনই ফোনের দিকে দৃষ্টি রেখে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখে সাদাবকে। ছেলেকে দেখে মিসেস সাবরিনার সামনে এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে বলে, হ্যাঁ রে বাবা, তোর বোনটা যে এখনো খেতে নামলো না, দেখ না একটু বুঝিয়ে আনতে পারিস কিনা। আমার কথা তো শুনবে না, উল্টো রেগে যাবে, তাই যাচ্ছি না। মায়ের কথা বুঝতে পেরে সাদাব মাথা নেড়ে ঠিক আছে বলে পুনরায় পা ঘুরিয়ে উঠে আসে ভূমির রুমের সামনে। এই বোন, কি করছিস? খাবি না? সাদাব কোমল কণ্ঠে এটুকু বলে থামে ভূমির উত্তরের আশায়, কিন্তু তার কোনো আওয়াজ নেই। পুনরায় হাঁক দেয়, ভূমি, কি সমস্যা হয়েছে? কথা বলিস না কেন? দরজা খুলে এক্ষুনি, আমি যেন দ্বিতীয়বার ডাকা না লাগে। সাদাব এবার কিছুটা রেগে ডাক দেয়। ভাইকে মোটেও ভয় পায় না, কিন্তু যখন পায় তখন ভেজা বিড়ালের মতো কোথায় লুকাবে সে চিন্তায় থাকে। ভূমি ধীর পায়ে এগিয়ে এসে খট করে দরজাটা খুলে আবার গদগদ পা ফেলে ধপাস গিয়ে বসে পড়ে বিছানায়। সাদাব মাথা দুলিয়ে সেও ভিতরে ঢুকে আসে। কি হয়েছে? এত রাগ কেন করে আছে আমার বোনটা শুনি? আহ্লাদ ভরে কথা কণ্ঠে বলতে বলতে এসে ভূমির মাথায় হাত রেখে দাঁড়ায়। ভূমি মুখ ফুলিয়ে অভিযোগের স্বরে ভাইকে বলে, দেখলে না আম্মু ওই মেয়েটার জন্য আমাকে কেমন করলো এতগুলো মানুষের সামনে? তুমি চিন্তা করো, ওই মেয়েকে আমি চিনি। ওই মেয়ে কি আমার ছোটকালের খেলার সাথী নাকি? ওনার সাথে বসে কখনো খেলেছি না, কথা বলেছি। আমি কিভাবে প্রথম দেখে অবাক হব? তুমি বলো, আমাকে তো একটু সময় দিত নাকি? সাদাব বোনের মুখ ফুলানো অভিযোগ দেখে হাসে। বোনের মাথায় বেলি কাটতে কাটতে বলে, আচ্ছা, রাগ করিস না, মা বোঝেনি তোর মনের কথা, আর রাগ করে থাকিস না। আচ্ছা বল, আমার বোনটা কি খাবে? কি আনবো মনটা ভালো করার জন্য? সবকিছু নিয়ে আসবে, আমি যা যা পছন্দ করি। সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো, কাউকে দিব না। আচ্ছা আচ্ছা, তাই হবে, সব নিয়ে আসবো, এক্ষুনি যাচ্ছি। আই, একটু পর স্যার আসবে, কিছু খেয়ে নে। সাদাব বোনকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে নিয়ে আসে নিচে। একমাত্র বোন হওয়ায় কখনো সেভাবে উঁচু গলায় কথা বলেনি। বেশ আদরের বোন তার, এজন্য ভূমি ভাইকে বিন্দু পরিমাণ ভয় পায় না। যখন যেমন ইচ্ছে বলে দিবে। কিন্তু সাদাব প্রতি উত্তরে কখনো বকা দেওয়া বা বড় করে কিছু বলেনি। নিচে এসে একটা কথাও বলেনি ভূমি মায়ের সাথে। নিজে নিজে নিয়ে এসে খেয়েছে। খাবার শেষে উঠে মনির পাশে বসেছে। আচ্ছা মনি, মাইশা আপু কেন এলেন হুট করে? কই, কাল অবধি তো আমরা কিছু জানি না। মিসেস সাবিনা হাতে থাকা সূরা ইয়াসিনের বইটা বন্ধ করে চশমাটা খুলে পাশে রাখতে রাখতে বলেন, আমরাও জানতাম না আসবে সে কথা। আজ সকালেই তোর ভাই জগিং করতে যাওয়ার সময় বলল
মাইশা আসবে। এর কিছু সময় পর তোর বড় মামা ফোন দিল, হুট করেই নাকি আসার চিন্তা মাথায় এসেছে। ভূমি সবগুলো কথা মন দিয়ে শুনলো, কিন্তু কথার মাঝের একটা বিষয় নিয়ে অবাক হয়ে প্রশ্ন করলো। সাদাব ভাইয়ার সাথে আবার মাইশা আপুর যোগাযোগ আছে কখন থেকে? আরে পাগলি, সাদাব হবে কেন? আমি তো আদ্রের কথা বলছি। ভূমির চোখ চড়ক গাছ। না, উনি আমার ভাই না, কখনোই ওনাকে আমি আমার ভাই বানাবো না। ওনাকে এতটা জড়ালো ভাবে কেন আমার ভাই দাবি করছেন এই মনিটা? মনের সাথে না না করে যুদ্ধ করে নিল, কিন্তু মুখে কিছু বলল না। ভুরু উঁচিয়ে পুনরায় প্রশ্ন করে। তার মানে কি আদ্র ভাইয়াকে এজন্য সকাল থেকে দেখা যায়নি? উনি এয়ারপোর্টে থেকে নিয়ে এসছেন? হ্যাঁ, আদ্রই তো আনলো। ভূমিদের কথার মাঝে স্যার এসে হাজির, তাই আর কিছু না বলে ভার করা মুখ নিয়ে চলে যায় পড়ার টেবিলে। সাথে আড্ডিকে ডেকে নেয়। সে তো ব্যস্তই মায়েশা আপুকে সময় দিতে। রাত 8টা বাজে এখন। মিস্টার আফজাল এবং তোফায়েল তখন খেয়ে পুনরায় অফিসে গিয়েছেন, এখনও ফেরেননি। সাদাব বোনের জন্য তার পছন্দের জিনিস আনতে গিয়েছে। দুই যা ঈশান নামাজ পড়তে যে যার কক্ষে। এদিকে ড্রয়িং রুমে বসে আছে আদ্র, ল্যাপটপে বেশ মনোযোগ দিয়ে কোনো কাজ করতে ব্যস্ত। স্টাডি রুমে বসে জানলা দিয়ে বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে আদ্রকে। ভূমি এতক্ষণ যাবৎ বারবার আর চোখে তাকাচ্ছে আদ্রের দিকে। মন চাইছে সামনে গিয়ে হাজারটা প্রশ্ন করতে, কিন্তু এই স্যারটার জন্য পারছে না। এসেছে প্রায় 2 ঘন্টা, যাওয়ার নাম নেই। বিরক্ত লেগেছে এবার। তখন আদ্রের পাশে মাইশাকে এসে বসাতে দেখে। ভূমি গোল গোল চোখ করে তাকিয়ে আছে সেদিকে। পড়ায় তো আর মনোযোগ দেওয়া সম্ভব না। এই মেয়ে কেন ওনার এত কাছে এসে বসলো? উনি কেন কিচ্ছু বলছেন না? এখান থেকে উঠতে হবে যে করেই হোক। মাথায় কিছু একটা বুদ্ধি পাকিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে স্যারের দিকে করুণ কণ্ঠে বলে। স্যার, আমার খুব পেট ব্যথা করছে। স্যার, ছুটি দিন, আমাকে ওয়াশরুমে যেতে হবে। কি বলো? এই তো ভালো ছিলে, এখন আবার পেট ব্যথা করছে কেন? আদ্রি, যাও তো, আদ্র স্যারকে নিয়ে এসো তাড়াতাড়ি। স্যারের কথা মতো আড্ডি উঠতে নিলেই ভূমি হাত টেনে বসিয়ে দিয়ে বলে, না 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 স্যার, আদ্র ভাইয়া কি করবে? পেট তো আমার ব্যথা করছে, তাই না? উনি তো ডাক্তার না যে এসেই ঠিক করে দেবেন। আপনি বরং আজকের জন্য ছুটি দিয়ে দিন, কালকে বাকি পড়া সহ সব পড়ে নিব, কেমন? স্যার, স্যার প্লিজ বিশ্বাস করেন। ভূমি পেট চেপে ধরে চকমক কুচকে আর্তনাদ এর স্বরে কথাটা বলে। সহজ সরল স্যার ভূমির কথা বিশ্বাস করে। ঠিক আছে বলে ছুটি দিয়ে বেরিয়ে যায়, সোফায় বসে থাকা আড্ডের থেকে বিদায় নিয়ে। এই ভূমি, কি হলো তোর হঠাৎ? কেন পেট ব্যথা হচ্ছে? আমি মামনিকে ডাকি, দাঁড়া। আড্ডি চিন্তিত কণ্ঠে কথাটা বলে ওঠে। যেতে নিলে ভূমি দুষ্টু হেসে বলে, আরে চিল, আমি তো স্যারকে তাড়াতে এমন করলাম। বেটা 2 ঘন্টা যাবৎ বসে আছে, আর ওইদিকে আমার সংসার ভাঙতে চললো। কথাটা বলে সেদিকে তাকাতেই দেখে তারা নেই। পুনরায় কিছু বলবে তার আগেই হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে আদ্র আর মাইশাকে। ভূমি টাসকি খেয়ে যায়। সে তো চাইলো ওখানে গিয়ে কিছু একটা বাহানা করে ওদেরকে আলাদা করবে, কিন্তু দুজন এখানে কেন এলো? ভূমি বোকা চাউনিতে তাকিয়ে আছে। আদ্র সামনে এসে চিন্তিত কণ্ঠে শোধায়, কি হয়েছে তোমার? পেট বেশি ব্যথা করছে? ভূমি অবাক হয়ে আছে যেন। কি হলো? এটা উনি কেমনে জানলো? স্যারটা কি বলে দিল নাকি? কি করবে এখন? তো নিজের সাজানো নাটকটা চালিয়ে যেতে হবে, না হয় খাবে একটা কেলানি আদ্রের হাতে। ভাইয়া, হুট করে কেন জানি ব্যথা শুরু হয়ে গিয়েছে, দাঁড়াতে পারছি না। ভূমি দুহাতে পেটটা চেপে ধরে করুণ গলায় কথাটা বলে তাকায় আদ্রের দিকে। আদ্রি কেবল নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। মেয়েটা এই না বললো সে নাটক করছে, তাহলে আবার কি হলো? আদ্র ভূমিকে এক হাতে আলতো করে ধরে বসায় চেয়ারে। উত্তেজিত হয়ে আদ্রিকে বলে, পানি নিয়ে আয় তাড়াতাড়ি। এদিকে মায়েশার মুখে চিন্তার ছাপ দেখা গেলেও তার মোটেও ভালো লাগছে না আদ্রের। ভূমিকে এভাবে ছোঁয়া, ভূমির প্রতি এত কেয়ার। না চাইতেই নিজের কার্য সম্পন্ন হয়েছে কথাটা ভেবে ভূমি আনমনে হাসছে। তুমি যে উদ্দেশ্যেই আসো না কেন, এই ভূমি তোমাকে আদ্র ভাইয়াকে নিজের বশে করতে জীবনেও দেবে না, বাচ্চা। আদ্রি হুড়মুড় করে দৌড়ে এসে গ্লাস ভর্তি করে পানি এনে আদ্রের হাতে দেয়। আদ্র ধীর হাতে তা ভূমির মুখের সামনে ধরে বলে, নাও একটু পানি খাও, ভালো লাগবে। খাওয়ার অনিয়মের কারণেই এসব হচ্ছে। তোমাকে আমি আর যদি কখনো দেখেছি টাইমলি না খেয়ে অনিয়ম করতে, দেখবে এর ফল।
আদ্র শেষের কথাটুকু চল শক্ত করে বলে। পানির গ্লাসটা ভূমির হাতে ধরিয়ে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ভূমি আদ্রের এমন কেয়ার দেখে স্তব্ধ। সে তো শুধু চেয়েছিল মায়েশার আদ্রকে একসাথে বসে থাকা থেকে আলাদা করে দিতে, কিন্তু তার মিথ্যে নাটকটাই যে আদ্রের এতটা কেয়ার পাবে ভাবতেই মন উড়ো উড়ো করে নাচছে। কিন্তু মায়েশা মুখ ভার করে দাঁড়িয়ে আছে। সে তো জানতো আদ্র ভূমিকে ঘৃণা করে, কিন্তু এটা তো আদ্রের ভূমির প্রতি সম্পূর্ণ উল্টা রূপ। এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণের মাঝেই আদ্র হাতে একটা ওষুধ নিয়ে এগিয়ে আসে, ভূমির হাতে দিয়ে বলে, এটা খেয়ে নাও, দেখো ভালো লাগে কিনা। যদিও ভূমির আসলে পেট ব্যথা করছে না, তাও ভূমি অকপটে তা খেয়ে নেয়, কারণ সেটা তো গ্যাস্ট্রিকের ওষুধ, খেলেও ক্ষতি কি। হি হি। রাত 10টা। গৃহিণীরা টেবিলে খাবার সাজিয়েছে। সবাই উপস্থিত বাড়িতে। সাদাপও চলে এসেছে বোনের জন্য তার পছন্দের সব খাবার নিয়ে। যদিও মন খারাপ প্রায় সেই কবেই উবে গিয়েছে আদ্রের এত সুন্দর যত্ন পেয়ে, তাও সবগুলো খাবার নিয়ে সবার সামনে নাচতে নাচতে নিজের ঘরে চলে যায়। একে একে সবাই এসে নিজেদের জায়গা দখল করে বসে পড়ে, খাচ্ছে চুপচাপ নিজেদের মতো। খাবার টেবিলে বসে তো কথা বলা বারণ মিস্টার আফজালের। আজ ভূমি সবার আগে খেয়ে উঠেছে। সকলের সামনে ভাবনে উঠে বেসিনে হাত দিয়ে এসে দাঁড়াতে মিসেস সাবরিনা এসে মেয়ের পাশে দাঁড়ায়। মাকে দেখে তখনের কথাটা মনে পড়ে গেলেও আর সেটা নিয়ে কথা বাড়ায় না, হাসি মুখ করে বলে, কিছু বলবে নাকি আম্মু? মিসেস সাবরিনা মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে অপরাধীনায় কণ্ঠে ধারণ করে বলেন, মায়ের সাথে রাগ করিস না কেমন? ছেলেটা এত বছর ওদের কাছ থেকেছে, কত আদর যত্নে বড় করেছে। তোর মামা মামি তাদের মেয়ের সাথে যদি খারাপ কিছু করা হয়, জিনিসটা কতটা বেমানান তুই বল। ও যদি ওর মা বাবাকে এসব বলে, কতটা খারাপ ভাববে ওনারা। ভূমি মায়ের কথা মন দিয়ে শুনে। অবশ্য মা তো ভুল কিছু বলেনি। আরে আম্মু রিল্যাক্স, আমি তোমার উপর মোটেও রাগ করিনি, বাদ দাও তো ওসব। মেয়েটা তার একটু তেড়া, কিন্তু মনটা বেশ নরম। কারো ওপর বেশি সময় রাগ করে থাকতে পারে না, তিনি বেশ ভালো করে জানেন। মায়াভরা দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে হাসছেন আনমনে। আচ্ছা শোন না, মাইশাকে তোর রুমে থাকতে বলেছি বুঝলি। আর মিসেস সাবরিনা কথাটা শেষ করার আগে ভূমি চমকে চিৎকার দিয়ে বলে ওঠে, কি? কে বলেছে আমাকে জিজ্ঞেস না করে আমার রুমে থাকতে বলতে? ভূমির হঠাৎ এমন চিৎকারে সকলে ঘুরে তাকায় মা মেয়ের দিকে। মিস্টার আফজাল কিছুটা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে ভূমি, এমন চেঁচালে কেন? ভূমি হুট করে মুখ দিয়ে এত জোরে আওয়াজ বেরিয়ে যাবে তা ভাবতেই পারেনি। তোতমতো হয়ে বলে, না আসলে বড় আপু এমনি। মেয়ে মানুষের এত বড় গলার আওয়াজ হওয়া ভালো না, কণ্ঠে ধীর স্থিরতা রাখবে কেমন? বড় আব্বুর বলা কথায় ভূমি মাথা নেড়ে সায়দায় সে বুঝেছে। পুনরায় মায়ের দিকে রাগে চোখে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমাকে কে বলেছিল আমাকে না জানিয়ে এই মেয়েকে আমার রুমে থাকতে বলতে? মেয়ের কথায় সাবরিনা ভুরু প্রসারিত করেন, ভারী কণ্ঠে বলেন, এই মেয়ে কি কথা ভূমি, একটু আগে কি বুঝলাম ও তোর থেকে 5 বছরের বড়, ভুলে যাস না। আর মেয়েটা একা থাকতে নাকি ভয় পায়, এজন্য আদ্রির ঘরের থাকতে পারবে না, ওর খাটটা ছোট। মায়ের কথায় বেশ রাগ হচ্ছে, কিন্তু আর কি বলবে, এখন চাইলেও কিছু করার নেই। বলে যেহেতু দিয়েছে, রাগ করে গদগদ পা ফেলে চলে যায় নিজের ঘরে। ভূমি মুখে বেশ বিরক্তিতা নিয়ে রাতটা পার করেছে। সকালে উঠেই দুবোন যথারীতি চলে গিয়েছে নিজেদের কলেজে, আর কলেজ শেষে কোচিং। তারপর বাড়ি ফিরতে বেজে গিয়েছে প্রায় 4টার কাছাকাছি। দুবোন ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে উঠতেই বাড়িতে প্রবেশ ঘটে একটা ছেলের। ভূমি ঠিক চিনতে পারলো না ছেলেটা কে, কেন হুট করে বাড়ির ভেতর ঢুকে আসলো এভাবে। সে টেবিল থেকে উঠে চেঁচিয়ে ছেলেটার উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগে মিসেস সাবিনা হাসি মুখে এগিয়ে যায় সেদিকে। আরে রিহান বাবা, কেমন আছো? রিহান সালাম দিয়ে উত্তর দেয়, জি আন্টি, ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। তা কিভাবে মনে পড়লো হঠাৎ? বন্ধুটা বাড়ি এলো, তাও তো কোনো দেখা সাক্ষাৎ নেই তোমার। জি আন্টি, আসলে সময় করে উঠতে পারি না, অনেক ব্যস্ততার দিন যাচ্ছে। রিহান বিনয়ের সাথে আলতো হেসে উত্তর দেয়, আচ্ছা দাঁড়িয়ে থেকো না, এসো বসো। এদিকে ভূমি তবদা খেয়ে তাকিয়ে আছে, কিছুই তো বুঝতে পারছে না কে এই ছেলেটা, কখনো তো দেখলো না, বা এমন নামের কেউ আছে শুনেনি। অবাক হয়ে চোখ উল্টে আদিকে ফিসফিস করে বলে, এই আদ্রি, এই ছেলেটা কে রে? কখনো তো দেখিনি। উনি আদ্র ভাইয়ার বন্ধু, ছোটবেলায়। এতদিন ভাইয়া বাড়ি ছিল না, তাই যোগাযোগ ছিল না। ওই যে যেদিন ভাইয়া বাইক কিনতে গেল, তখন দেখা হয়েছে, শোরুমের মালিক। ও তাই বল।
এজন্য তো আমি চিনি না। এক মিনিট, তুই কিভাবে চিনলি, কিভাবে জানলি এত কিছু? ভূমি বুড়ো উঁচিয়ে সন্ধিয়ান দৃষ্টিতে আড্ডির দিকে তাকিয়ে আছে। আড্ডি বিরক্তি নিয়ে বলে, গাধা, বললাম না বাইক কিনতে গেছে। ওই দিন ভাইয়ার সাথে এসেছিলেন আমাদের বাড়িতে, তখন দেখেছি। আড্ডির কথা বুঝতে পেরে ভূমি ক্যাবলা হেসে বলে, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। দুবোন নিজেদের কথা শেষ করে এগিয়ে যায় আড্ডু ভাইয়ের বন্ধু কি বলছে তা শোনার জন্য। কেন এলেন হঠাৎ? ভাইয়া তো বাড়িতে আসেননি এখনো। আন্টি, আদ্র তো এখনো এলো না, বলল 5 মিনিটে আসছি। পাশ থেকে ভূমি গাছাড়া ভাব নিয়ে বলে, আরে ভাইয়া, আপনি ছেলে হয়ে ছেলেদের অভ্যেস সম্বন্ধে জানেন না। যেখানে সময় লাগবে 20 মিনিট, সেখানে লাগবে 5 মিনিট। বিশ্বাস করেন না জীবনেও। ভূমির কথায় সাবিনা রিহান দুজনেই তাকায়। রিহান আড্ডির সাথে সেদিন পরিচিত হলেও ভূমিকে চিনে না। এটা তার পরিচিত মুখ নয়, তবে মনে মনে ঠিকই ভেবেছে কে হতে পারে। কিছু জিজ্ঞেস করবে তার আগেই পেছন থেকে পৌশালী কণ্ঠ করে আওয়াজ আসে, তুমি দেখছি ছেলেদের সম্বন্ধে বেশ ভালো ধারণা রেখেছো। পেছন ফিরে তাকাতেই আড্ডুকে দেখে ভূমি জিহ্বা কেটে আড্ডির পেছনে লুকিয়ে যায়। আবার চলে এলো হুট করে। আড্ডুকে দেখে রিহান উঠে দাঁড়ায়, হেসে কিছুটা এগিয়ে আড্ডুকে জড়িয়ে ধরে। কি খবর দোস্ত? আড্ডু স্বাভাবিকভাবেই জবাব দেয়। এই তো ভালো। ঠাট্টা স্বরে পাল্টা জিজ্ঞেস করে, দুলা সাহেবের কি অবস্থা? রিহান মাথা নিচু করে কেবল হাসে। দুই বন্ধু সোফায় বসে। আড্ডু মাথা ঘুরিয়ে বোনকে বলে দুজনের জন্য পানি নিয়ে আসতে। আড্ডি যেতে নিলেই ভূমি আগ বাড়িয়ে বলে, দাঁড়া, আমি যাচ্ছি। জামাই বাইরে থেকে আসলে তাকে সেবা করার দায়িত্ব বউদের। ট্রেতে করে 2 গ্লাস পানি এনে এগিয়ে দেয় আড্ডুর সামনে। আড্ডু চোখ তুলে একবার তাকায় ভূমির দিকে। একটা গ্লাস নিয়ে রিহানকে দেয়, আরেকটা নিচে নেয়। পাশ থেকে রিহান জিজ্ঞেস করে, তুমি? মিসেস সাবিনা পাশ থেকে বলে ওঠে, আদ্রের বোন, আমাদের ছোটর মেয়ে। ভূমি মনির এমন সম্বোধন মানতে নারাজ লাফিয়ে উঠে বলে, বোন না, মনি বলবে। চাচাতো বোন, কাজিন, বুঝলে? ভূমির কথা কারো মাথায় ঢুকলো না। দুটো তো একই, বোন বললে আর কি হয়। কিন্তু আদ্রি দাঁড়িয়ে আসছে। কথা বলতে বলতে এর মাঝে সাবরিনা এসে যোগ দেয়। রিহান উঠে যাওয়ার তাড়া দিয়ে বলে, আন্টি, যেটা বলতে এসেছিলাম, আগামী 3 তারিখে আমার বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। আসলে হুট করে বিয়েটা ঠিক করা হয়েছে। মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় বাবা চাইছেন জলদি কাজটা সেরে নিতে। কাজের চাপে এতদিন আসার সময় হয়ে ওঠেনি। প্লিজ আপনারা সকলেই আসবেন। বাহ, এত বেশ ভালো খবর শুনে বেশ খুশি হলাম। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে নেওয়াই মঙ্গল। রিহান মাথা নেড়ে চোখ নিচু করে হাসে। কি বলবে, দুলা মানুষ নিজের বিয়ের দাওয়াত দিতে এসেছে, লজ্জা পাওয়ারই কথা। তুমি তো আল্লাহর হুকুমে বিয়েটা করছো। তোমার বন্ধুটা কখন যে একটু নিজের দিকে খেয়াল দেবে, বয়স হচ্ছে কিন্তু বিয়ের নাম শুনতে পাচ্ছে না। আমাদেরও তো বৌমার নাতি নাতনিকে দেখতে ইচ্ছে করছে। মায়ের হুটহাট লাগামহীন কথায় আদ্র মুখ ভার করে। এদিকে ভূমি মনির এই কথা শুনে চোখ জোড়া রসগোল্লার মতো করে ফেলে। এ কি, মনি ওনার বিয়ে নিয়ে ভাবছেন কেন? এখনো তো প্রেমটাই শুরু করতে পারলাম না। বিয়ের আমার তো 2 দিন বাকি, কাল বাদেই পরশু হলুদ। বাংলাদেশে বিয়ে খাবে কথাটা যখন মায়েশা শুনে, সে তো বেশ এক্সাইটেড। তারাও সেই ছোটবেলায় চলে গিয়েছিল দেশের বাইরে, আর আসেনি। যদিও মাইশার মা বাবা এসেছিলেন 2-3 বার, কিন্তু মেয়েকে আনতে পারেনি। এজন্য প্রথমবারের মতো বাংলাদেশে বিয়ে খাবে জেনে আনন্দে উপচে পড়ছে। কিন্তু সে তো কোনো ভারী জামা কাপড় আনেনি, কি পরে যাবে তা নিয়ে পড়েছে বেশ বিড়ম্বনায়। আড্ডুর কাছে এই সমস্যার সমাধান চাইতে তার রুমের দিকে ছুটে যায়। রাত তখন 9টা বাজে প্রায়। আড্ডু রুমে বসে নিজের মতো কাজ করছে। মাইশা দরজার সামনে এসে নক না করেই ভিতরে ঢুকে পড়ে। আনন্দিত কণ্ঠে আড্ডুকে ডাক দেয়, আদ্র, ব্যস্ত আছো? আদ্র আকস্মিক মাইশার আওয়াজ পেয়ে ঘুরে তাকায় তার দিকে। বুড়ো খানিক কুচকে শক্ত কণ্ঠে বলে, তোমাকে না বলেছিলাম আমার রুমে আসার সময় নক করে আসবে? এক কথা কয় বছর ধরে বোঝানো লাগবে তোমাকে? আদ্রির এমন কথা শুনতে অভ্যস্ত মায়েশা। দেশের বাইরে থাকতে সবসময় সে নক না করেই ঢুকে পড়তো আর আদ্রির বকা শুনতো, কিন্তু এতে তার কোনো হেলদোল নেই। একই কাজ সে বারবার করবে। আদ্রির বলা কথাকে উড়িয়ে সামনে এগোতে এগোতে বলে, আদ্র, আই এম ভেরি ওয়ার্ড অ্যাবাউট সামথিং। কথাটা বলে অসহায় মুখ করে তাকায়। আদ্র মাইশার দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে প্রশ্ন করে, আর ইউ ওয়ারিড? হোয়াট হ্যাপেন? পরশু তোমার বন্ধুর বিয়ে, কিন্তু আমার তো বিয়েতে পরার মতো কোনো কাপড় এখানে নিয়ে আসিনি। আরও কিছু সময় বিষয়টা নিয়ে কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, কালকে তৈরি থেকো, শপিং করতে নিয়ে যাব।
মাইশা খুশি হয়ে দুহাতে আদ্রের গাল টেনে দিয়ে চলে যায়। ওহ, এটা প্রথম না যখনই মাইশা খুশি হয় এই কাজটা করে আদ্রের সাথে। আদ্র বারণ করতে করতে হাঁপিয়ে উঠেছে, কিন্তু লাভ হয়নি। নাস্তার টেবিলে বসে খাচ্ছে আদ্র, মাইশা, ভূমি এবং আদ্রি। দুই যা পাশে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে ছেলে মেয়েদের। খাবার মাঝে মাইশা অসহায় ভরা কণ্ঠে বলে, আদ্র, তুমি তো চলে যাবে কলেজ, ভূমি আদ্রিও চলে যাবে, আমি একা একা বসে বসে কি করব বাড়িতে? আদ্র মাইশার কথাটা শুনে তবে প্রত্যুত্তরে কোনো জবাব দেয় না। খাবার শেষে উঠে বেসিনে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছতে মুছতে এগিয়ে আসে আগের জায়গায়। ভূমি আদ্রির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলে, আজকে তোমরা বাড়িতেই থাকো, কলেজে যাওয়া লাগবে না। মায়েশার একা একা ভালো লাগবে না তোমরা চলে গেলে। এটুকু বলেই হেঁটে বেরিয়ে যায় বাইকের চাবিটা নিয়ে। এদিকে ভূমি অবাক চোখে তাকিয়ে আছে আদ্রের যাওয়ার দিকে। এটা কি বলে গেল আদ্র ভাইয়া? অন্য সময় হলে কলেজ না যাওয়ার কথা মুখে উচ্চারণ করলেই কেমন চোখ দেখান, মুখ দেখান, কিন্তু এখন এই মেয়েটার একা ভালো লাগবে না তাই আমাদের কলেজ যেতে বারণ করছে। এটা কেমন ধরনের অন্যায়? তারা রেডি হয়ে নেমেছে, সেটা কি চোখে পড়ছে না ওনার? এখন আবার এসব চেঞ্জ করবে এই মেয়ের জন্য? ভূমি ভূত দেখার মতো চোখ মুখের আকৃতি ধারণ করে তাকায় আদ্রির দিকে। সে কি বলবে? চুপচাপ খাচ্ছে, তার জন্য কোনো হেলদোল নেই। ভাবখানা এমন যেন কিচ্ছু হচ্ছে না এখানে। ভূমির ভীষণ রাগ হচ্ছে, টেবিলের নিচ দিয়ে হাত ঢুকিয়ে পাশে বসে থাকা আদ্রির পায়ে জোরে একটা চিমটি কাটে, যার ফলে আদ্রি কিছুটা জোরে আর্তনাদ করে চিল্লিয়ে ওঠে। ভূমির দিকে করুণ প্রশ্নে ভারী দৃষ্টিতে তাকিয়ে বুঝতে চেষ্টা করে কেন এমন করলো। সে তো কোনো দোষ করেনি, চুপটি করে খাচ্ছে। কেন বুই এভাবে চিমটি দিলি? আমি কি দোষ করেছি? খাচ্ছি নিজের মতো। এটাই তোর দোষ। কেন খাবি? এখন খাওয়ার সময় নয়। এই মাত্র তোর ভাই কি বলে গেল তুই জানি, তা কি তুই শুনিসনি? তাও এত রিল্যাক্সে খাচ্ছিস কিভাবে? আদ্রি নিজের মাথা চাপড়ে চোখ নিচু করে তাকায়। এম এর সবকিছুতে পেছনা ধরলে চলবেই না। না জানি আমার ভাইয়ের প্রেমে কোন দিন কি করে বসে। আজ আর ভূমিদের কলেজ যাওয়া হয়নি, যদিও ভূমি ঘোর বিরোধিতা করে, বাহানা করে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার মা, তিনি কি আর ছেলে যেটা বলে ফেলেছেন তা ফেলতে দিবেন? আদ্র না করেছে মানে না যাওয়া লাগবেই না। কি করার? বিরক্তি বিদ্বিষ্টটায় সময় পার করছে। কিছুক্ষণ মায়েদের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না দেখছে, যদিও রান্নারও রস জানে না। তারপর কিছু সময় বসে টিভি দেখছে, মায়ের ফোনটা নিয়ে এটা সেটা দেখছে। এভাবে সময় গড়িয়ে পড়েছে বিকেলের দিকে। আদ্র এখনও ফেরেনি, চলে আসবেন হয়তো এক্ষুনি। এদিকে মায়েশা বারবার এসে আদ্রিকে ভূমিকে জিজ্ঞেস করে যাচ্ছে আদ্র কখন আসবে, কেন আসছে না, আর কতক্ষণ। কিন্তু এত খবর নেওয়ার কারণ জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না, হেসে পুনরায় নিজের মতো চলে যায়। ভূমির বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে এসব দেখে। যদিও মায়েশা তার থেকে বড়, কিন্তু তাও মন চাচ্ছে এই মেয়ের সাথে প্রতিযোগিতায় নামতে। বেশ তো ভালো যাচ্ছিল দিনকাল, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো কে জানে। বোনের সাথে বসে বসে গল্প করছিল ভূমি। মায়েশা একটু আগে পুনরায় এসে আদ্রির সম্বন্ধে খবর নিয়ে গেল। ভূমি সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আদ্রিকে বলে, এই মেয়েটা নিজের বাড়িতে না গিয়ে কেন আমাদের বাড়ি এসে বসে আছে? এত বছর পর এলো, নিজের দাদা দাদির কাছে যাবে তা না, পেতনি একটা। এর মাঝে আদ্রি এসে পড়েছে বাড়িতে। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, খেয়ে খানিকটা সময় রেস্ট করেছে। হঠাৎ উপর থেকে জোর গলায় হাঁক ছেড়ে আদ্রিকে ডাক দেয়। নিচেই বসেছিল আদ্রি। ভাইয়ের ডাক পেয়ে তড়িঘড়ি করে ছুটে যায় ভাইয়ের ঘরের দিকে। দরজায় দাঁড়িয়ে ভেতরে যাওয়ার অনুমতি চায়। আদ্র বোনের উপস্থিতি বুঝতে পেরে ভেতরে আসতে বলে। আদ্রি ধীর পায়ে কক্ষে প্রবেশ করে, ভাইকে জিজ্ঞেস করে, ভাইয়া কিছু বলবে? রেডি হয়ে নে, শপিংয়ে যাব। আদ্র স্বাভাবিকভাবে কথাটা বলে। আদ্রি হঠাৎ শপিংয়ে যেতে চাওয়ার কারণ বুঝতে না পেরে পুনরায় প্রশ্ন করে, কেন ভাইয়া? ওদিন তো গিয়েছিলাম, আবার? মায়েশা নিজের জন্য ড্রেস কিনবে রিহানের বিয়েতে পরার জন্য। তোদেরও কি কি লাগবে কিনে নিবি বিয়ের জন্য। যা, ওই মেয়েকেও বল রেডি হতে। আদ্রি মাথা নেড়ে বেরিয়ে আসে। নিচে এসে ভূমিকে তাড়া দিয়ে বলে, ভাইয়া বলছে রেডি হতে, শপিংয়ে যাবে। কেন, শপিং 2 দিন আগেই না কত কি নিলাম? আবার কোন খুশিতে? তোর ভাইয়ের টাকা বেড়েছে নাকি? মায়েশা আপু নিজের জন্য ড্রেস নেবেন, তাই ভাইয়া বলেছে রিহান ভাইয়ার বিয়ের জন্য আমাদেরও যা যা লাগবে কিনে নিতে। মায়েশা নাম শুনে ভূমি আর একটা কথাও বলার সুযোগ না দিয়ে চটপট উঠে চলে যায়। ওই মেয়েকে আদ্র ভাইয়ের সাথে একা যেতে দিবে না কোনোভাবেই। দুবোন রেডি হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন মিসেস সাবিনা এবং সাবরিনা। ভূমি নিচে এসে উৎপল কণ্ঠে মনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মনি, মায়েশা আপু, আদ্র ভাইয়া তারা কি এখনো নামেননি? আদ্র বেরিয়ে গেল মাত্র। আর মাইশা
তো এখনো আসেনি, দেখ না গিয়ে রেডি হলো কিনা। ভূমি মনে মনে বেশ খুশি হলো। আদ্রিকে বলল, যা তো মাইশা আপুকে ডেকে নিয়ে আয়, আমি গাড়িতে বসছি। এই বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে বেরিয়ে আসে। আদ্র গেটের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাত জোর করে বাজ করে স্থান দখল করে তার চ্যাপ্টা বক্ষের মাঝখানটায়। ভূমি সামনে এসে দাঁড়ালো, মুখ চড়া করে হাসলো। আদ্র ভূমির বিনা কারণে হাসি দেখে কিছুটা ভুরু নাচালো। ভূমি মাথা নেড়ে না সম্মতি দিয়ে অবাক করা মুখ করে জিজ্ঞেস করলো, ভাইয়া গাড়ি নিয়ে যাবেন নাকি? ভূমির এই প্রশ্নে আদ্র হতভম্ব হলো, কিছুটা কণ্ঠ প্রসারিত করে বলল, 3 জন মানুষ কি আমার কাঁধে করে নিয়ে যাব স্টুপিড? ভূমি আদ্রের এমন কথায় ঠোঁট উল্টালো। সে তো সামান্য একটা কথা জিজ্ঞেস করেছে, না বুঝে কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিচ্ছে। ততক্ষণে সদর দরজা দিয়ে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে আদ্রি আর মায়েশাকে। ভূমি সেদিকে চোখ পড়তেই হুটোপুটি করে আদ্রকে সরিয়ে ডোর খুলে বসে পড়ে সামনে। আদ্র হতবাক হয়ে তাকায় ভূমির কাণ্ডে। এই মেয়ের মতিগতি বোঝা বড় দায়, তবে কিছু বলে না, এগিয়ে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। মাইশা আনন্দিত মুখে এগিয়ে আসলো, এবার কিছুটা বিরক্ত হয়। ভূমির সামনে এগিয়ে এসে জোরপূর্বক হালকা হেসে বলে, ভূমি তুমি পিছনে বসবে, আমার পিছনে বসার অভ্যাস নেই। মাইশার কথায় ভূমি পাত্তা দিল না, গাছাড়া ভাব নিয়ে বলে, আপু আমারও তো অভ্যেস নেই, আপনি বরং আজকে বসে দেখুন, অভ্যেস হয়ে যাবে ধীরে ধীরে, কেমন? মাইশা কিছুটা অপমানিত বোধ করলো, তাও মুখে প্রকাশ করলো না। আড্ডার দিকে একবার তাকালো, পুনরায় ভূমিকে অনুরোধের স্বরে বলল, এত বছর তো আমি আদ্রর সাথে সামনের সিটে বসে যাতায়াত করেছি, আদ্র তুমি কিছু বলছো না কেন? আপু এত বছর আমি ছিলাম না, এখন তো আছি আমি, তাই আগের সব ভুলে নতুন করে অভ্যেস তৈরি কর, কেমন? আর আমি তোমার ভালোর জন্যই তো বলছি, গাড়িতে উঠলে আমার বমি পায়। দেখা গেল গাড়ি চলতে শুরু করেছে আর আমার হুট করে চলে আসলো, আর আমি হুমড়ি খেয়ে সামনের দিকে পড়লাম, তখন তো সব তোমার গায়ে পড়বে। ভাবো একটাবার বিষয়টা। ভূমির কথা শুনে মাইশা নাক ছিটকায়, নাক মুখ কুচকে তাকায় আড্ডের দিকে। সে স্বাভাবিক ভঙ্গিতে ভূমির দিকে তাকিয়ে আছে, বুঝতে চেষ্টা করছে এমের মাথায় কি না ঘুরে। কণ্ঠ শান্ত রেখেই বলে, তোমার সামনে বসতে ইচ্ছে হলে নিজ ইচ্ছেতে বসো, এত টালবাহানা করতে কে বলেছে? মায়েশা মন খারাপ করে, সে তো সবসময় আড্রের সাথে বসেছে, আড্র কখনো এমন করেনি, কিন্তু ভূমির জন্য আজ এভাবে তাকে ইগনোর করলো। ইগোতে লেগেছে বেশ, বড়লোক বাবা মেয়ের একমাত্র মেয়ে, ইগো অভিমানে ভরপুর। মায়েশা মুখ ভার করলো, নাক ফুলালো বেশ খানিকটা, ফর্সা গাল লাল হয়ে এসেছে হয়তো রাগে, কিন্তু তাকেও খেয়াল করলো না। ভূমি দুষ্টু হেসে বসে পড়ে আড্রর পাশে। এবার শান্তি। ভূমি মনে মনে খুশিতে আটখান হচ্ছে। আড্র মাথা নেড়ে গাড়ি চালাতে শুরু করে। পিচঢালা রাস্তায় গাড়ি ছুটছে আপন গতিতে। প্রায় ঘন্টাখানিক পর ভূমিরা এসে পৌঁছায় বড় শপিং মলটার সামনে। 3 জনে নেমে কিছুটা সামনে এগিয়ে যায় পিছনে। আড্র গাড়ি পার্কিং জোনে রেখে সেও এগিয়ে আসে। ইয়া বড় এক প্রশস্ত বিল্ডিং, তবে হয়তো 12 কি 15 তলা। মাথা উঁচু করে চারপাশটা পর্যবেক্ষণ করতে গেলে ভৌ ভৌ করে ঘুরবে, তাতে কোনো সন্দেহ নেই। হাজার হাজার মানুষের ভিড়, লাইন ধরে মানুষ এলিভেটর ছেড়ে উঠছে নিজেদের গন্তব্যে। প্রায় 20 অথবা 30 জন মানুষের ভিড় ঠেলে ভূমিরা চড়ে দাঁড়িয়েছে। উদ্দেশ্য তাদের মলের 3য় তলা লেডিজ জোনে। 3 বোন নিজেদের মতো দেখছে এটা সেটা। মাইশা খুব একটা এসব জাতীয় জামা পরে না, কিন্তু বাংলাদেশে তো আর বিদেশি কালচার চলে না। কথাবার্তার সাথে সাথে জামা কাপড়ে রয়েছে বেশ ভিন্নতা, তাই ঠিক বুঝে উঠছে না কি নেবে আর কেমন নেবে। কিছুক্ষণ জামা কাপড় নেড়ে চেড়ে দেখছে, আবার বার কয়েক তাকাচ্ছে আড্ডের দিকে। সে আয়েশ করে সোফার এক কর্নার ঘেঁষে বসে নিজের মতো ব্যস্ত মোবাইল চাপতে। মিনিট 2 আগে 10 কিংবা 12 বছর বয়সী এক বালক ওয়ান টাইম কাপে করে কফি দিয়ে গেল, সেটাই সেকেন্ড পর পর ঠোঁটে লাগিয়ে সিপ নিচ্ছে, পুনরায় তা নামিয়ে রাখছে। আড্ডু জানে মহিলাদের সাথে শপিং মলে আসলে যে কতটা ধৈর্য আর কতটা বেগ পোহাতে হবে, কিন্তু তাও এসেছে। সুঠামদেহী এই লোকের যে বেশ ধৈর্য। সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়াই তো একজন আসল পুরুষের গুণ। মায়েশা অনেকক্ষণ ঘুরে ঘুরে এদিক সেদিক করে খুঁজলো, কিন্তু কিচ্ছু বুঝে উঠতে পারছে না কোনটা নেবে, কোনটা নিলে ভালো হবে। ওয়েস্টার্ন ড্রেস হলে এত চিন্তা ছিলই না। হাতে 5 অথবা 6টা জামা নিয়ে অসহায় চাহনিতে এগিয়ে আসে আদ্রের দিকে। করুণ ঘন কণ্ঠে বলে, আদ্র, আই এম সো কনফিউজড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হুইচ ক্লথস লুক গুড অন মি।
মায়েশার আওয়াজ শুনে ফোন থেকে চোখ সরিয়ে তাকায় তার দিকে। পরপর চোখ রাখে মায়েশার হাতে থাকা জামাগুলোর দিকে। মুখে কোনো এক্সপ্রেশন নেই, জামাগুলো ভালোভাবে দেখেছে কিনা জানা নেই তাও। হাত এগিয়ে ইশারা করে বলে, মেরুন কালারের এটা আর ব্লু এটা নিতে পারো। মায়েশা নিজের হাতের দিকে তাকায়। সন্তপর্ণে সেই দুইটা জামা সামনে এগিয়ে ধরে সোজা করে। খুব করে খেয়াল করে দেখে, আসলেই সুন্দর, তাকে ফর্সা গায়ে বেশ ফুটবে। মায়েশার বাক্য ব্যয় না করে গাল ভরা হেসে আড্রির উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে পুনরায় চলে যায়। এদিকে আড্রি ভূমি এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে দুজনের কাণ্ড দেখছিল। ভূমি মুখ ভেঙচি দিয়ে অতটা পরোয়া না করে এদিক সেদিক ঘুরে দেখতে থাকে। হুট করে চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা একজোড়া কপোতকপতি। কি সুন্দর নিশ্চুপ দাঁড়িয়েছে। মেয়েটার পরনে টকটকা লাল জামদানি শাড়ি আর ছেলেটার পরনে রয়েছে সাদা রঙের পাঞ্জাবি। ভূমি নিষ্পলক তাকিয়ে আছে তাদের দিকে, যদিও এদের প্রাণ নেই। দুটো মূর্তি তাও কতটা সুন্দর লাগছে। এদের মাঝে ভূমি নিজেকে আর আদ্রকে কল্পনা করছে। ইস, ওরাও যদি এই কাপল সেটটা পরতো তাহলে কতটা সুন্দর লাগতো। দুজনের মুখখানা কল্পনা করে লজ্জায় নিয়ে যাচ্ছে। মুখ টিপে হাসছে। বসে থাকে আদ্র, তা দেখছে, বেশ মন দিয়েই খেয়াল করছে। ভূমি হাবভাব বুঝতে চেষ্টা করছে। ভূমি সেই শাড়ি আর পাঞ্জাবিটা খুঁটিয়ে দেখছে। নেওয়ার আকাশ সমান ইচ্ছা জাগলেও তা দমিয়ে রেখে চলে যায় সেখান থেকে। আদ্র ভূমির কাণ্ড দেখে হতবাক হলেও মুহূর্তে মুখে ফুটে এক অন্যরকম হাসি। প্রায় ঘন্টা দেড়েক পর শেষ হয় ভূমিদের শপিং। যদিও সে কিছু নেয় নাই, তেমন আদ্রিও তাই। নিয়েছে তো ওই মায়েশা, তার জন্য এত সময় লেগেছে। শপিং শেষে বেরিয়ে এসে দাঁড়ায় বিল মেটাতে। স্বাভাবিক কণ্ঠে আদ্র বলে, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আদ্রর কথা মতো মায়েশা এবং আদ্রি নিজেদের মধ্যে কথা বলতে বলতে ধীর পায়ে বেরিয়ে আসে। কিন্তু ভূমি সেখানে দাঁড়িয়ে সেদিনের মতো আদ্রের জন্য অপেক্ষা করছে। বিষয়টা আদ্র লক্ষ্য করেছে, কিন্তু কিছু বলেনি। সে নিজের মতো বিল পে করছে। বিল দেওয়া হলে কাউন্টার থেকে সবগুলো শপিং ব্যাগ এগিয়ে দেওয়া হয়। একটা দুইটা করে মোট 5টা ব্যাগ থাকার কথা, কিন্তু এখানে 6টা কেন? ভূমি ভুরু কুচকালো, বুঝতে চেষ্টা করলো। আবার মনে মনে ভাবলো হয়তো আদ্র কিছু নিয়েছে, তাই আর মাথা না ঘামিয়ে দুজনে হেঁটে এগিয়ে গেল গাড়ির দিকে। পেরিয়েছে গোটা দিন। কাল বাড়ি ফিরতে প্রায় বেজে গিয়েছিল রাত 9টার কাছাকাছি। ভিতরে এসে 5টা ব্যাগ সোফায় রেখে একটা নিজের হাতে করে নিয়ে গেল নিজের ঘরে। মিসেস সাবিনা জিজ্ঞেস করেছিল কি এতে। আদ্র ছোট করে উত্তর দিল, তেমন কিছু না। কলেজ যাওয়া হয়েছে, তবে মন দিয়ে ক্লাস করা হয়নি। বিয়ে খাওয়ার আনন্দ কুড়ে খাচ্ছে। সচরাচর খুব একটা দাওয়াত পায় না। যাই হোক, পেলেও বাবা বড়ব্বু যেতে দেন না। এই নিয়ে ভূমির বেশ অভিযোগ। তার তো বিয়ে বাড়ির বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে, কিন্তু ভাগ্যে কি আর জুটে? একথা বাবাকে বললে তিনি গা ছাড়া ভাব নিয়ে বলবেন। আমার ভূমিমা বললে তার জন্য বিরিয়ানি কেন, গোটা একটা রেস্টুরেন্ট কিনে নিব। যেটা চাওয়া হয়েছে তা না দিয়ে অন্য কিছু বলে। 4 ঘন্টা কোনো রকম পার করে বন্ধুদের থেকে জলদি জলদি বিদায় নিয়ে আজ বাড়ি চলে এসেছে দুবোন। কোথাও যাওয়ার আগে মেয়েদের কত কাজ, হালকা করে স্কিন কেয়ার করতে হবে, শ্যাম্পু করতে হবে, আর রেডি হতেও তো ঘন্টা লেগে যাবে। আদ্রি এসেছে প্রায় 4টার দিকে। ড্রয়িং রুমে বসে আছে সবাই। আদ্রি সদর দরজা দিয়ে প্রবেশ করে এদিকে আসে সোফায় বসে থাকা ভূমিদের সামনে। হাতে রয়েছে 4টা ব্যাগ। একে একে 3 জনের দিকে 3টা ব্যাগ এগিয়ে দিয়ে বলে, হলুদে পরার জন্য শাড়ি রিহানদের বাড়ি থেকে পাঠানো হয়েছে, বাকিটাই রয়েছে সাদাবের জন্য। ভূমি প্রশ্ন ভরা নয়নে একবার মায়েদের দিকে তাকায়, পুনরায় আদ্রির দিকে তাকিয়ে বলে, আম্মুরা যাবে না? পাশ থেকে মিসেস সাবিনা বলেন, না রে, এই রাত বিরাতে আমরা গিয়ে কি করব বল? তোরা যা, তোর বড় আব্বু দিলে আমরা কালকে যাব না হয়। ভূমি মায়েরা যাবে না শুনে মুখ ভার করলো, ওষ্ঠ ফুলালো, কিন্তু কিচ্ছু বলল না। আজ টিউশন স্যার আসবেন না, তাই বেশ খুশি। ওয়াশরুম থেকে বেরোতেই বিছানায় রাখা একটি শপিং ব্যাগের দিকে চোখ পড়তেই ভূমি অবাক হয়ে তাকায়। সে তো এখানে কোনো ব্যাগ রেখে যায়নি, তবে এটা এখানে কে রাখলো? ভূমি ধীর পায়ে এগিয়ে গেল ব্যাগটার দিকে। কাপা হাতে বিছানা থেকে উঠিয়ে তা খুলতেই ভেতর থেকে আবিষ্কার করলো একটি লাল টকটকা শাড়ি। ভূমি চমকালো শাড়িটা দেখে। মিনিট 2 ভাবতে চলে গেল কে রাখলো, কোথা থেকে এলো তার ঘরে। হুট করে খেয়াল পড়তে আরেক দফা অবাক হলো। চোখ জোড়া চড়ক গাছ। বিড়বিড় করে বলতে শুরু করলো, এটা তো সেই শাড়িটা, কিন্তু এটা এখানে কিভাবে এলো? সে তো কাউকে বলেনি এই শাড়ির বিষয়ে, শুধু দেখেছে। তাহলে কি আদ্র ভাইয়া, উনি কিভাবে বুঝলেন এই শাড়িটা তার পছন্দ হয়েছে? হাজারো প্রশ্ন ভূমির ছোট্ট মস্তিষ্কে বিচরণ করছে, তবে উত্তর পাওয়া হচ্ছে না। কিভাবে পাবে? সে তো কল্পনাও করেনি এমন কিছু। পরক্ষণেই হাসলো। এই হাসিতে লেগে আছে একরাশ মুগ্ধতা আদ্রের প্রতি।
তার অজান্তে আদ্র এতটা বুঝেছে ভূমি ভাবতেই কেমন শিউরে উঠছে, ভালো লাগার শিহরণ। ভূমি আর বেশি না ভেবে ঝটপট রেডি হতে লাগলো। নিজে নিজে শাড়ি পরেছে, যদিও পারফেক্ট হয়নি, তবে কাজ চলার মতো। শুধু কুচিগুলোকেও ঠিক করে দিলেই একদম পারফেক্ট লাগবে। মুখে হালকা প্রসাধনীর ব্যবহার করেছে, গুলোমুলো গালগুলোতে ব্লাশ লাগিয়েছে, দেখতে ঠিক টমেটোর মতো লাগছে। চোখে কাজল ও চিকন ঠোঁটে মেরুন কালার লিপস্টিক, আর কোমর চুই চুই সোজা চুলগুলো আশ্রয়ে ছড়িয়ে দিয়েছে সারা পিঠ জুড়ে। ব্যাস, সাজ কমপ্লিট। ভূমি নিজেকে খুঁটিয়ে দেখছে আয়নার ঠিক সামনে গিয়ে। নিজের প্রতিবিম্ব দেখে নিজেই হাসছে। আগে কখনো এভাবে সাজা হয়নি, তবে আজ সাজতে বেশ ইচ্ছে জেগেছে আড্ডু ভাইয়ের জন্য। ভাবনার মাঝে হুট করে আড্ডি এসে ডাক দেয়। ভূমি ঘুরতেই বোনকে দেখে একরাশ মুগ্ধতা নিয়ে তাকালো, মুখখানা হাঁ করে তাকিয়ে আছে। ভূমি তা দেখে অবাক হলো, কাছে গিয়ে হাত দিয়ে তা বন্ধ করে বলে, কি হলো, এমন রিয়েক্ট করছিস কেন? ভাই, এটা কি তুই নাকি কোনো পরী? আড্ডি ঘোর লাগা কণ্ঠে বলে। বোনের কথার মানে বুঝতে পেরে ভূমি হাসলো, আহ্লাদি কণ্ঠে বলে, তোর বোন ভূমি। তা দেখছি, কিন্তু তোকে কতটা মায়াবী লাগছে তুই জানিস? আমার ভাই আজকে নিশ্চিত শেষ। ভূমি লজ্জা পেল, মাথা নুয়ে নিল। কথা বলতে বলতে আড্ডি ভূমির উপর থেকে নিচ লক্ষ্য করলো। ঘোর কেটে এবার কিছুটা ভুরু কুচকালো, নিজের দিকে একবার দেখে নিল। তাদের তো হলুদ শাড়ি দেওয়া হয়েছে, তাহলে? কিছুটা অবাক করার চাহনিতে তাকিয়ে প্রশ্ন করলো, ভূমি, তুই লাল রঙের শাড়ি পরেছিস কেন? ভূমি ঘাবড়ালো, কি বলবে তা মনের ভেতর থেকে খুঁজে বের করতে চেষ্টা করলো, কিন্তু মাথায় কিছু না আসায় সত্যটা বলতে শুরু করলো, কিভাবে কি হয়েছে। আড্ডি বোনের কথাগুলো শুনে দুষ্টু হেসে বলে, ও তাহলে ভেতরে ভেতরে এত কিছু, আর আমরা কিছুই জানি না। ভালো ভালো। কথা বলতে বলতে এর মাঝে ডাক পড়ে সাদাপের। জোর গলায় হাঁক ছেড়ে ডাকছে ভূমিদের। ভাইয়ের ডাক পেয়ে দু বোন হুটোপুটি করে বেরিয়ে নিচে নেমে আসে। মেয়েদের নেমে আসতে দেখে দুই মা এগিয়ে গিয়ে কোমল কণ্ঠে একগাল হেসে বলে, মাশাল্লাহ, আমার মেয়েদের কতটা সুন্দর লাগছে। দু বোন হাসে, আজ যেন প্রশংসার পাহাড় জুড়ে যাচ্ছে। সাদাবও এসে একইভাবে প্রশংসা করলো। ভূমি এদিক সেদিক তাকিয়ে খুঁজছে আড্ডুকে, কিন্তু তার অস্তিত্বও দেখা যাচ্ছে না। কোথায় গেল সে? পাঞ্জাবিতে তাকে কেমন লাগছে তা দেখতে মন ছটফট করছে। ওতলা হচ্ছে সে। কপত কপতে সেজেছে কিনা কখনো দেখেনি। শুক্রবার নামাজ পড়তেও কখনো আড্ডু পাঞ্জাবি পরেননি। এই লজিক ভূমির আজও জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। ছেলেদের সৌন্দর্য তো এটাতেই নিহিত। ভূমি খুঁজে হতাশ হলো। মায়ের দিকে তাকে জিজ্ঞেস করে নিল। সাদাব তাড়া দিয়ে বলল, রিহান ভাইয়া বারবার কল দিচ্ছিলেন, তাই ভাইয়া একটু আগে বেরিয়ে গেছে বাইক নিয়ে। আর মাইশা রেডি হয়ে চলে এসেছিল। আদ্রকে যেতে দেখে সেও চলে গিয়েছে। চল এখন জলদি। সাদাব তাড়া দিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। ভূমির মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল। আদ্রু ভাইয়া ওই মেয়েকে নিয়ে চলে গিয়েছে। কাল থেকে যতটা আনন্দ উদ্দীপনা কাজ করেছিল সব মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। মুখ ভার করে তাকায় বোনের দিকে। যার জন্য সাজলো সে তো দেখলো না, কি লাভ হলো? আদ্রি বোনকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দিতে চেষ্টা করছে, কিন্তু তার হচ্ছে কই। দু বোন বেরিয়ে এসে বসে গাড়িতে। প্রায় 30 মিনিট গাড়ি চালিয়ে এসে পৌঁছায় রিহানদের বাড়ির সামনে। প্রায় 1 কিলোমিটার দূর থেকে ছোট ছোট রং বেরঙের জনিবাতি দিয়ে সাজানো হয়েছে পুরোটা রাস্তা। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে উচ্চস্বরে গানের আওয়াজ। ভূমি আড্ডি নেমে একপাশে দাঁড়ায় সাদাবের জন্য। তারা এখানকার কিছু চেনে না, কখনো আসেনি। একা কিভাবে ভেতরে যাবে বেশ নার্ভাস ফিল হচ্ছে। সাদাব আসতেই তিনজনে ধীর পায়ে এগিয়ে ভেতরে প্রবেশ করে। বাড়ির উঠোন জুড়ে করা হয়েছে হলুদের আয়োজন। একপাশে স্টেজ আর তার সামনে 4 কোণার টেবিল, তার সাথে 3-4টা করে চেয়ার সাজানো। আত্মীয় স্বজন, প্রতিবেশীদের উপচে পড়া ভিড়। আন্দাজ করলে প্রায় 400 বা 500 মানুষের উপস্থিতি, তাই সমাগম দেখে বোঝা যাচ্ছে। দু বোন একে অপরের হাত ধরে হেঁটে ভেতরে আসছে। উপস্থিত সকলের পরনে হলুদ, যতদূর চোখ যাচ্ছে হলুদের সমারোহ, 2-1 জন ছাড়া। তার মধ্যে এইমাত্র উপস্থিত হওয়া একজন ভূমি এত শতাধিক মানুষের মাঝে যেন অন্যরকমভাবে ফুটে আছে। ভূমি লাল শাড়িতে সকলের নজর আকর্ষণ করছে তার দিকে। ছোট বড় সবাই ভূমিদের পার করে যাওয়ার মাঝে একবার অন্তত তাকিয়েছে তার দিকে। ভূমি বেশ ইতস্তত বোধ করলো, অস্বস্তি হলো ভীষণ এই পরিস্থিতি দেখে। বোনের হাত খামছে ধরে আছে। ভূমি বার কয়েক চারিদিকে নজর বুলিয়ে খুঁজছে আড্ডুকে, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না। কোথায় গেল? হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো রিহানদের ঘরের সামনেটায়। ঘরভর্তি মানুষ গিজগিজ করছে। কোথাও গিয়ে যে একটু আয়েশ করে বসবে তার কোনো সুযোগ নেই। এমনিতে গরম, এত মানুষের ভিড়ে যেন গরমের ভাব সেখানে বেড়েছে। সাদাব ভিতরে যেতে নিলে ভূমি বাধা দিয়ে বলে, হ্যাঁ ভেতরে যাব না, দেখছো না কত মানুষ। এদের মাঝে বসতে কেমন নার্ভাস লাগবে। কাউকে চিনি না, সবাই কেমন ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে, যেন মেয়ে মানুষ দেখেনি। ওখানে টেবিল পাতানো আছে, ফ্যানও চলছে, বাইরে বসি বরং।
সাদাব বোনের কথাটা ভাবলো, ভেবে মাথা নেড়ে সায় জানিয়ে বলল, ঠিক আছে চল। তিনজন পেছন ঘুরতে তাদের সামনে দাঁড়িয়ে আদ্র নজরে স্থির, ভূমির দিকে নিবদ্ধ। শীতল চাহনিতে তাকিয়ে আছে পলকহীন। শরীরের আকৃতি দেখে মনে হচ্ছে যেন শক্ত হয়ে গিয়েছে। ভূমি এক পলক চাইল আদ্রের দিকে। আদ্রের সুঠাম দেহে জড়ানো সাদা রঙের পাঞ্জাবি। ভূমির নজর থমকালো। অবাক করা নয়নে দেখছে আদ্রের উপর নিচ। এটা কি সত্যি নাকি তার কল্পনা? কালকে দেখা সেই ভ্রম এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। পুনরায় নজর পড়ল আদ্রের মুখপানে। তার স্থিত চাহনি এখনো ভূমির মুখপানে নিবদ্ধ। এবার ভূমি কিছুটা লজ্জায় পড়ল, চোখ নিচু করে মাথা নুয়ে নিল। চিবুক এনে ঠেকালো ঠিক গলার কাছে। মনের ভেতর প্রজাপতির বিচরণ চলছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তো সে কখনো কল্পনাও করেনি, কিন্তু তা ঘটেছে। আরও তার অপ্রকাশিত পছন্দকে প্রাধান্য দিয়েছে। ভাবতেই মন নেচে উঠেছে। মিনিট তিনেক আদ্র এভাবে দাঁড়িয়ে হুট করে মাইশার ধাক্কায় ধ্যান ভাঙে। চট করে নজর সংযত করে। দিক বিদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। নিজের করা বোকামো মাথায় আসতে সন্তপর্ণে মাথার পেছনটায় হাত দিয়ে হালকা হাতে চাপড় মারে। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে চোখ তুলে তাকায় বোনের দিকে, ভুরু কুচকায়। এবার কিছুটা রাগ ফুটে ওঠে চোখে। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, হিজাব কই তোদের? আদ্র শুকনো ঢোক গিলল, বুক ধুকবুক করে উঠল। অসহায় নজরে ভূমির দিকে তাকালো। সে চোরা চোখে তাকিয়ে কেবল্লা হাসছে। দুজনকে চুপ করে থাকতে দেখে আদ্র পুনরায় ধমকে উঠল, জিজ্ঞেস করেছি হিজাব কেন করিসনি? কি বলেছিলাম সন্ধ্যায়? ভাইয়া আসলে আদ্রি থতমত করছে, কি বলবে? এখন কি বোনের দোষ তুলে ধরতে পারবে? ভূমির কারণেই তো পারল না। সে তো বলেছিল, কিন্তু এই মেয়ে বলে। আর তার আজ এভাবে যাওয়ার শখ হয়েছে। আর আদ্রিকেও পড়তে দিল না। আদ্র আর কিছু বলে না, তবে কঠিন গলায় সাবধানতা দেয়, যদি উল্টাপাল্টা কিছু হয় তবে ফল দুজনে ভোগ করবে। ওদের ঘরে নিয়ে যা। শান্ত কণ্ঠে সাদাবের দিকে তাকিয়ে কথাটা বলে। সাদাব ধীর কণ্ঠে ভাইয়ের দিকে তাকিয়ে কথাটা বলে। ওরা ভিতরে অনেক মানুষের ভিড় দেখে যেতে চাইছে না, বাইরে বসতে চাইছে। আদ্র কিছু একটা ভেবে উত্তরে বলে, ঠিক আছে, তুই ওদের সাথে সাথে থাকবি। আমি টুকটাক কাজ ছেড়ে আসবো, খেয়াল রাখিস। এই বলে আদ্র চলে যায়। তিন বোন সহ সাদাব গিয়ে বসে চারকোনা টেবিল পাতানো। তার আশেপাশে 4 অথবা 5টা চেয়ার, তাতে পাশে শাসা করে ফ্যান চলছে। রাত 12টা। খাবার দাবারের পর্ব শেষ হলো কিছু সময় মাত্র। খাবারের জন্য বসানো টেবিলগুলো সব তুলে ফেলা হচ্ছে একে একে, আর বসানো হচ্ছে সারি পেতে চেয়ার। স্টেজে হলুদের অনুষ্ঠান, আর তার সামনে গান নাচ করে তা দেখার জন্য এমন ব্যবস্থা। ভূমিরা খেয়ে পুনরায় এসে বসেছে নিজেদের জায়গা দখল করে। সাদাব বোনদের ফেলে এক পাও নড়ছে না। আদ্র যদি দেখে 3 মেয়েকে একা ফেলে গিয়েছে, তো তাকেও কথা শোনাতে ছাড় দিবে না। বিয়ে বাড়ির শতাধিক ইয়ং ছেলেপুলেদের আনাগোনা। কার নজর কখন কিভাবে পড়ে, কি বলে বসে, সেই ভয় থেকেই সাদাব বোনদের পাহারায় বসেছে। বসে আছে প্রায় ঘন্টাখানেক, কিন্তু দূর দূরান্তে আদ্রের দেখা মিলছে না। ভূমি নজর ঘুরিয়ে তাকাচ্ছে ক্ষণে ক্ষণে, কিন্তু হতাশ হয়ে নজর এনে ঠেকাচ্ছে নিচে মাটিতে। অনুষ্ঠান শুরু হওয়ার পথে রিহান ভাইয়াকে স্টেজে এনে বসানো হয়েছে। স্টেজের ওপরে রাখা টেবিলটায় একে একে মেয়েরা বিভিন্ন রকমের জিনিস এনে সাজিয়ে রাখছে। ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত, বিভিন্ন পোজ দিয়ে। পুরো উঠোন জুড়ে মানুষজনের ঠাসা। এসেছি যখন এদিকটাই খালি ছিল, কিন্তু এখন তো আর নেই। মানুষের গেজগেজ অবস্থা। পাশে বড় বড় সাউন্ড বক্সে বেজে উঠছে হিন্দি বাংলা গান। ছোট ছোট বাচ্চারা নাচছে। কেউ কেউ সেদিকে তাকিয়ে আছে, আবার কেউ স্টেজের দিকে চোখ রেখে ফটোশ্যুট দেখছে। হঠাৎ সাদাবের ফোনে কল আসে। এত কান ফাটানো আওয়াজের মাঝে কল রিসিভ করে লাভ নেই, বরং হ্যালো হ্যালো করে গলা ফাটাতে হবে তার। তাই সাদাব পুনরায় মোবাইলটা আগের জায়গায় রেখে গিয়েছে। একবার কেটে সমান্তালে ফোনটা আবার বেজে উঠল। দ্বিতীয়বারও ধরল না। পুনরায় কল আসতে মুখে বিরক্তি ফুটে উঠল। এবার না ধরলেই নয়। এখানে বসে তো আর মাইক নিলেও কথা কানে আসবে না। তাই বনের থেকে বলে উঠে কিছু দূর হেঁটে বাহিরে বেরিয়ে আসে। নিজের পার্লামেন্ট থেকে কল কোনো সমস্যার কারণে সাদাব সেদিকটায় কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ভূমি আদ্রি একে অপরের কাজ জড়িয়ে বসে আছে। পাশে মায়েশা, সে বেশ এনজয় করছে বিয়েটা। সাথে একটা বান্ধবী জুটেছে, সেই তারই বয়সী। তাই আর ভূমিদের অত পাত্তা দিচ্ছে না। এতে অবশ্য ভূমিদেরও মাথা ব্যথা নেই। নজর ঘুরাতেই হুট করে ভূমির চোখ পড়ে তাদের থেকে কিছুটা দূরে বসে থাকা কয়েকটা ছেলের দিকে। নজর ভূমিদের দিকে নিবদ্ধ মুখে কেমন হাসি দেখে আন্দাজ করা যাচ্ছে সাদাবের বয়সী হবে হয়তো। ভূমি সেদিকে চোখ পড়তে সোজা হয়ে বসলো। বুঝতে চেষ্টা করলে আসলে কি ছেলেগুলো তাদেরকেই দেখছে নাকি। ভূমি নজর সরালো, আর্দ্র চোখে বার কয়েক তাকালো। হ্যাঁ, তাদের দিকেই কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।
ভূমি বেশ অস্বস্তি বোধ করলো। আদ্রিকে কাছে টেনে কানে কানে বলতে চাইলো, কিন্তু এতটা জোরে 3টা বক্সে গান বাজছে, শোনার কোনো নেই। ভূমির রাগ হলো। সাদাবও চলে গেল, আদ্রও নেই। এই ছেলেগুলো এমন বিশ্রী নজরে দেখছে যেন এক্ষুনি কি করে নেবে। কেটে গেল প্রায় 6 অথবা 7 মিনিট, কিন্তু ঘটনা একই রয়েছে। না, এরা নিশ্চয়ই বখাটে ছেলে পেলে, এদের নজর বাঁচিয়ে বসতে হবে। ভূমি আদ্রিকে ইশারায় টেনে নিয়ে উঠে গেল সে জায়গা থেকে। এক পাশটায় 2টো চেয়ার টেনে বসলো। এখান থেকে দেখা যাচ্ছে না এই ছেলেগুলোকে। এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। প্রায় মিনিট 5 পরে আদ্র বাইক নিয়ে এসে ঢুকলো রিহানদের গেট দিয়ে। সাদাব পাশে একটা চেয়ারে বসে এখনো কথা বলছে। আদ্র সাদাবকে এখানে দেখে ভুরু কুচকালো। এগিয়ে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে সে। কান থেকে মোবাইলটা দূরে করে জানালো জরুরি কাজের কথা বলছে। বন্ধের একপাশে বসিয়ে এসেছে। আদ্র কথা বাড়ালো না, বড় পা ফেলে এগিয়ে এলো প্যান্ডেলের দিকে। সাদাবের বলা স্থানে ভূমিরা নেই। চোখ বুলিয়ে এদিক সেদিক দেখলো। হুট করে নজরে পড়ে সেই ছেলেগুলোকে, আর তার ঠিক সামনে লাল হলুদ শাড়ি পরিহিত 2 রমণী। আদ্র বুঝতে বাকি নেই ওখানে ভূমিরা, কিন্তু এগিয়ে আসতে নিলে থমকে দাঁড়ায়। ছেলেগুলো বসে বসে ভূমিদের ছবি তুলছে। ভূমির একার ছবি। আদ্রের চোয়াল শক্ত হলো, হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে এলো, কিন্তু পরক্ষণে নিজেকে শান্ত করলো। নির্পে এগিয়ে এলো ছেলেগুলোর সামনে। শান্ত চাহনি অথচ ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, ওর ছবি কেন তুলছো? হঠাৎ কারো আওয়াজে ছেলেগুলো ভড়কে গেল। ভীত নজরে ঘুরে তাকালো পেছনে। চোখ উঁচু করে দেখলো লম্বা চওড়া আদ্রের দিকে। মনে ভয় থাকলেও নিজেদের সাহসী প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে ভূমির দিকে তাকিয়ে থাকা ছেলেটা বলে, তাতে আপনার কি? কে হয় আপনার? আদ্র উপরে দাঁত দিয়ে নিচের ওষ্ঠ পিষে ধরলো। রাগ হলেও তা প্রকাশ করলো না। বিয়েবাড়ি সিনকেট করা বেমানান, তাই শান্ত স্বরে জবাব দিল, সে আমার যাই হোক, বিয়ে বাড়িতে এসে মেয়েদের এভাবে ছবি তোলা কোনো ভদ্র ঘরের ছেলেদের কাজ হতে পারে না। দেখে তো ভালো ঘরের মনে হচ্ছে, তাহলে এমন ছ্যাঁচড়াদের মতো বিহেভিয়ার কেন? ছেলেটা ভোরকে কিছু বলবে তার আগে আদ্র রক্তচক্ষু ধারণ করে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, 1 সেকেন্ডের ভেতর সবগুলো ছবি ডিলিট করবে, না হয় বিয়ে বাড়িতে সিন ক্রিয়েট হতে সময় লাগবে না, সাথে তোমার মতো ছেলেদের মাটিতে লুটিয়ে পড়তেও। ছেলেটা ভয় পেল, তড়িঘড়ি করে ছবিগুলো ডিলিট করে দিল। আদ্র ভারী কণ্ঠে পুনরায় বলল, যাও এখান থেকে, উঠে অন্য কোনো জায়গায় গিয়ে বসো। ছেলেগুলো চলে গেল। আদ্র ধীর পায়ে গিয়ে একটা চেয়ার টেনে বসলো ভূমিদের পাশ ঘেঁষে। কিছুটা রাগী চোখে তাকালো, তা প্রকাশ করলো না কিছু। ভূমি এতক্ষণে আদ্রের দেখা পেয়ে যেন চাঁদ হাতে পেয়েছে তেমন করে হাসলো। আদ্রকে নিজেদের সামনে বসতে দেখে ভূমি চোখ নামালো। আজকে কেন যেন একটু বেশি বেশি লজ্জা লাগছে। কই, প্রতিদিন তো এমন লাগে না, একই বাড়িতেই তো থাকে। এটা তো ভূমির পার্সোনালিটির সাথে ম্যাচ করে না, কিন্তু এমনি হচ্ছে। রাত 1টা পেরিয়েছে। অনুষ্ঠান প্রায় মাঝপথে। একের পর এক উঠছে, বরকে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেক খাইয়ে দিচ্ছে। পাশে কিছু মেয়ে সাজানজি ঘাড় আয়ে গানটায় তাল মিলিয়ে নাচছে। ভূমি দেখছে গানের তালে মনটা নেচে উঠছে, কিন্তু এখন নাচা যাবে না। সামনে আদ্র বসে। দেখা গেল পট করে তার গোল গোল চোখগুলো ডিমের মতো করে তাকালো। এই বিয়ে বাড়িতেও তখন, তাই নিজের ইচ্ছেকে দমিয়ে রাখছে। আদ্রের দিকে পুনরায় টিম টিম চোখে তাকালো। সে মোবাইলটা উঁচিয়ে ধরে রেখেছে। কে জানে কি করছে। ভূমি কিছু সময় তাকিয়ে থেকে অনুষ্ঠান দেখায় মন দিল। এদিকে আদ্র মুস্কি হাসছে মোবাইলের দিকে তাকিয়ে। নিজের সামনে বসে থাকা এই রমণীকে নিজের মোবাইলের ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। সামনে পেছনে আঁকাবাঁকা সব দিক থেকে তুলেছে, তা দেখেই হাসছে। সরাসরি তাকানোর সাহস করছে না, কিন্তু দেখা তো বন্ধ করা যায় না, তাই মোবাইলটা উঁচিয়ে তাতেই না হয় দেখে নিচ্ছে। আজ আদ্রের মনে অন্যরকম অনুভূতির খেলা চলছে। গম্ভীর্য মুখশ্রীর আড়ালে লুকিয়ে থাকে ভালো লাগাগুলো এতদিন প্রকাশ না করলেও আজ বেহায়া চোখ বারবার এই রমণীর দিকে তেড়ে যাচ্ছে। এই তাকানোতে কোনো খুঁত নেই, রয়েছে মুগ্ধতা। ধীরে ধীরে তৈরি হওয়া এক ঝাঁক ভালো লাগা। আদ্র নিজের কাজ শেষ করে সন্তর্পণে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো। হঠাৎ স্টেজ থেকে রিহানের ডাক পড়তে সেদিকটা এগিয়ে যায়। সাথে ভূমিদের সতর্কবাণী দিয়েছে যাতে এখান থেকে এক পাও না নড়ে। দুবোন মাথা নেড়ে সম্মতি জানায়। আদ্র যেতেই একটা মেয়ে হঠাৎ ভূমিকে ডাকে, আপু এদিকে আসবেন? ভূমি তাকায় মেয়েটির দিকে, চেনে না, তাও হেসে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। মেয়েটি কাছে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, আপু মেহেদি দিতে পারেন আপনি? ভূমি চেয়ে আছে। তার একটা গুণ, বেশ সুন্দর মেহেদি আঁকতে পারে, কিন্তু ভাবছে এই মেয়েটা কীভাবে জানলো তা। ভূমি না করে দেয়। মেয়েটি পুনরায় জোর করতে থাকে। সবাই যে যার মতো ব্যস্ত, কেউ তাকে মেহেদি দিয়ে দিচ্ছে না। ভূমি না করায় মন ভার করে। ভূমির বেশ মায়া হলো। ছোট মেয়ে এভাবে কষ্ট পেলে তারও কষ্ট লাগবে। ভূমি আদিকে বিষয়টা জানালো, কিন্তু সে সাপ সাপ না করে দিয়েছে। এখান থেকে যেন না ওঠে। কি করবে পড়েছে দ্বিধাদ্বন্দ্বে।
চোখ মেলে তাকাচ্ছে বারবার আড্ডের আসার জন্য, কিন্তু তাকে তো আবার দেখা যাচ্ছে না। কোথায় গায়েব হয়ে যাচ্ছে হুটহাট। মেয়েটি এক প্রকার টেনে ভূমিকে নিয়ে যায় সোফার মতো করে সাজিয়ে দেওয়া জায়গাটায়। সেখানে মেহেদি দেওয়ার আয়োজন করা হয়েছে মেয়েদের জন্য। ভূমি মেয়েটির হাতে দিতে শুরু করেছে, পরপর 2-3 জন এসে হাজির। এবার পড়ল বেশ বিপাকে। মায়া হয়ে এসেও তো ভুল করলো, হাতে ব্যথা করবে একজনকে দিতে গেলে। একজন দেওয়া শেষে এসে বসলো আরেকজন, এভাবে 3 জন দেওয়া শেষে একে একে সবাই চলে গেল। ভূমি 40 মিনিট যাবৎ এখানে বসে থেকে কোমর ব্যথা হয়ে গেল। আদ্রি এসে হাত টেনে তুলতে যাবে, তার আগেই তখনের ছেলেটা ভূমির হাত ধরে ফেলে। কেমন অদ্ভুত চাহনিতে তাকিয়ে হেসে বলে, আমি হেল্প করছি লালপরি। ভূমি বেশ ঘেন্না লাগলো ছেলেটার ছোঁয়ার। হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে দুটো কড়া কথা শোনালো। আরে কে আপনি? এভাবে হাত ধরেছেন কেন অসভ্যের মতো? ছেলেটা খেপে গেল, এবার অসভ্যতা করতে শুরু করলো। কেউ তো এদিকে তাকাচ্ছে না, একপাশে হওয়ায় দেখছে না কেউ। ভূমি ভাইদের খুঁজলো, আদি চেঁচিয়ে উঠলো ছেলেগুলোর এমন করছে দেখে। দুজন মেয়ে যতই নিজেদের সাহস দেখাক, কিন্তু তারা তো ছেলে মানুষের শক্তির সাথে কি নাজুক দুটো মেয়ে পেরে উঠবে? পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আদ্র, হঠাৎ বোনের আওয়াজ পেয়ে টানানো পর্দা ভেদ করে আদ্র ভেতরে ঢুকতে দেখে ওয়ার্নিং দেওয়া সেই ছেলেটা আবার এসেছে। ভূমির হাতের দিকে নজর পড়তেই চোখ রক্তিম আকার ধারণ করলো। কণ্ঠে কঠোরতা রেখে বলল, হাত ছাড়। কে ভাই তুমি? তোমার এত গা জ্বলছে কেন এই মেয়ের জন্য? চলছে নাকি কিছু দুজনের মধ্যে? লালপরীকে আমার বেশ মনে ধরেছে, আজকের জন্য পেলেও শুধু চলবে। ছেলেটা খারাপ ভাষায় বলা কথা আদ্র সহ্য হলো না। এতক্ষণ যাবৎ ভদ্রতা বজায় রাখতে চাইলেও তার হতে দিল না। ভূমির প্রতি উদ্দেশ্য করে বলা খারাপ মন্তব্যগুলো শুনে আদ্রের সারা অঙ্গ ক্রোধের আগুনে জ্বলে উঠল। কান ঝাঝা করে উঠল মুহূর্তে। আগে পিছে না ভেবে হাতে থাকা চায়ের ফ্লাস্কটা ফেলে ছেলেটিকে এলোপাথাড়ি মারতে শুরু করে দিল। চিৎকার সকলের নজরে পড়ল এদিকে। হুট করে বিয়ে বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করলো। হঠাৎ করে উচ্চস্বরে বাজে সাউন্ড বক্সের আওয়াজ বন্ধ হওয়ায় কান ঝিঝি করে উঠল। দৌড়ে সবাই এদিকে এগিয়ে আসলো। রিহান স্টেজ থেকে নেমে পড়ল। গোলাগুলির আওয়াজে সাদাপো চলে এসেছে কোথাও গিয়েছিল ভাই আশায়। আড্ডু বিরতহীন মারছে ছেলেটাকে। রিহান সাদাপ টেনে তুলতে অক্ষম এই জিম করা চ্যাপ্টা শরীরের অধিকারী আড্ডুকে কোনোরকম দাঁড় করালো। ততক্ষণে ছেলেটার অধমরা অবস্থা কাটাচ্ছে। রিহানের বাবা মিস্টার আশরাফ এবং ওই ছেলেটার বাবা দৌড়ে এসেছেন। ছেলেটাকে এভাবে পড়ে থাকতে দেখে ধপ করে বসে ছেলের মাথা নিজের কোলে তুলে নিয়েছেন। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে কি হয়েছে তা জানতে আদ্র চেঁচিয়ে বলে ওঠে, এই কুত্তার বাচ্চা সাহস হলো কিভাবে মেয়েদের সাথে অসভ্যতামো করার? তুই ওর গায়ে হাত দিয়েছিস না? বাজে মন্তব্য করেছিস? তোর হাত আর মুখ দুটোই পুড়িয়ে দেবো। আদ্র নিজের পায়ের শক্ত জুতার নিচ দিয়ে ছেলেটার হাত পিষে ধরে সাদাব ভাইকে শান্ত করতে চেষ্টা করছে। পাশে দাঁড়িয়ে ভূমি নিশ্চুপ, তবে চোখ বেয়ে নোনা জল ফেলছে। এমন একটা বৃষ্টি মুহূর্তের শিকার যে কখনো হয়নি। হুট করে ঘটে যাওয়ায় ঘাবড়ে গিয়েছে ভীষণ। আদি 2 হাতে বোনকে আঁকড়ে ধরে আছে। সেও কেঁদেছে, কিন্তু এখন নিস্তব্ধ। ঘটনার পরিপ্রেক্ষিত বোঝার চেষ্টায় 2 বোন। নিচে বসে ছেলেকে আগলে ধরেছে ছেলেটির বাবা। লোকটা সম্পর্কে রিহানের বাবার বন্ধু হন। ছেলের কাছে লজ্জা না পেয়ে উল্টো চেঁচিয়ে বলে ওঠেন, এ আফজাল ভাইয়ের ছেলেটা না, যে নিজের 10 দিন বয়সী নিষ্পাপ ছোট বোনটাকে রাস্তায় ফেলে এসেছিল জেদের বসে? এই ছেলের রাগ তেজ এখনো দেখছি একই রয়েছে। লোকটা উচ্চারিত বাক্যগুলো আড্ডের কর্ণকুহর হতে এতক্ষণে উপচে পড়া রাগের পরিমাণ শতগুণে বেড়ে গেল। পুরো শরীরের রগ খাড়া হয়ে ফুটে উঠল। মাত্রাতিরিক্ত রাগের ফলে সারা শরীর কেঁপে উঠল। হুঙ্কার দিয়ে বলে উঠল, শাট আপ, আই সেড জাস্ট শাট ইওর মাউথ। একথা বলতে বলতে লোকটার অনেকটা কাছে এগিয়ে আসে। মারবে মারবে ভাব তার মাঝে হাত উঁচুতে উঠে আসে আদ্রের। সাদাব দৌড়ে এসে ভাইকে টেনে নিয়ে বাধা দেয়। লোকটি ভয় পেয়ে হালকা পিছিয়ে গেল। আদ্র নিজের শরীরের বেরিয়ে আসা রাগ ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলে সংযত করতে চেষ্টা করলো, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। পুনরায় চোখ উঁচিয়ে তাকালো সামনে, ভারী কণ্ঠে বলল, যে বিষয়টা আমি ভুলতে চাইছি সেটা আমার সামনে পুনরায় তুলবার সাহস কিভাবে হলো? রিহানের বাবার লজ্জায় মাথা নুয়ে আসছে ঘটে যাওয়া ঘটনায়। ভেবে পাচ্ছে না কিভাবে সে আফজালের সাথে চোখ মেলাবে। তারই ছেলের বিয়েতে এসে তাদের ঘরের মেয়েকে এভাবে হ্যারাসমেন্ট এর শিকার হতে হয়েছে। করুণ অপরাধীর ন্যায় দৃষ্টিতে এগিয়ে এসে দাঁড়ায় আদ্রের সামনে, নত হওয়া কণ্ঠে বলে, বাবা রাগ করিস না, এমন কিছু হতে পারে কখনো ভাবতেই পারিনি। বুঝলে কি আর এমন অমানুষদের আমার বাড়িতে স্থান দিতাম? ক্ষমা করে দেই এই আঙ্কেলটাকে। রিহানের বাবা একথা বলতে বলতে আদ্রের সামনে 2 হাত জোর করে দাঁড়ায়। আদ্র নিজের বাবার বয়সী মানুষকে এমন নত হতে তো আর দেখতে পারে না। 2 হাতে রিহানের বাবার হাত আগলে ধরে বলে, আঙ্কেল প্লিজ।
এ বলে নিচে পড়ে থাকা ছেলেটা আর তার পাশে বসা তার বাবার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে গদগদ পা ফেলে বাড়ির গেট পেরিয়ে যায়। রিহান পিছনে যেতে চাইলে সাদাব তাকে বাধা দেয়। সে তো নিজের ভাইকে বেশ ভালো করে চেনে, এ অবস্থায় তাকে কেউ বোঝাতে গেলে এর বিপরীত হবে, এটাই তার স্বভাব। রাগের মুহূর্তে সঠিক নির্দেশনাও তার কাছে মহাভুলের সমান। মুহূর্তের মধ্যে এত সুন্দর সময়টা বদলে গেল। ভূমি হতবাক। মাত্র ঘটে যাওয়া ঘটনার অর্ধেক মাথায় ঢুকলেও বাকিটা তার মস্তিষ্ক ভেদ করে গিয়েছে। সরুনেরটা তাকাচ্ছে পরপর সবার দিকে। কি বলল লোকটা? কোন বোনকে রাস্তায় ফেলে এসেছিল? কই, এমন কিছু তো কখনো শুনেনি। সে ওই বাড়ির মানুষ হয়েও। ভূমির মস্তিষ্কে হাজারো প্রশ্নের বিচরণ এই মুহূর্তে। কে দিবে এই সকল প্রশ্নের উত্তর? রিহান ভাইয়ের বাবার চেঁচানোতে ভাবনা ছেদ ঘটে ভূমির। অসভ্যতাম করা ছেলেটাকে এবং তার বাবাকে বেরিয়ে যেতে বলেছেন বাড়ি থেকে। হুট করে আড্ডের কথা মাথায় আসতেই ভূমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে আলগোছে সরে আসে সেখান থেকে, সকলের পাশ কাটিয়ে বেরিয়ে আসে বাহিরে। যদিও কখনো একা এভাবে বাহিরে বের হয়নি, তবে আজকে মনের ভিতর এক অদ্ভুত সাহস এনে হানা দিচ্ছে। আড্ডের যেন টেনশনে মাথায় জ্যাম খেয়ে আছে, অন্য কিছু ভাববার সুযোগ পাচ্ছে না। ভূমি এদিক সেদিক খুঁজল, প্রায় মিনিট 5 ধরে খুঁজে চলেছে, কিন্তু কোথাও তার অস্তিত্ব ধরা পড়ছে না। ভূমি ছুটে গেল সামনের দিকটায়। দূরে পুকুর ঘাটে টিমটিমে চাঁদের আলোতে সাদা কাপড় পরিহিত কারো আবছা অভাব দেখা যাচ্ছে। ভূমি এগোতে নিয়ে থমকালো। মনে মনে বিড়বিড় করে নিজেকে জিজ্ঞেস করে নিল, উনি কি আদ্র ভাইয়া নাকি ভূত? কথাটা ভাবতেই শরীর বিড়ি করে উঠল। শীতল বাতাস বয়ে গেল। পুকুর পাড়ে নাকি রাত দুপুরে জিন পরীর আনাগোনা থাকে, তা শুনেছে মায়েদের কাছে। সেই ভয়টা মনে এসে হানা দিল, কিন্তু পরক্ষণে আদের চেহারাটা ভেসে উঠতেই সকল ভয়ডার ভুলে দোয়া দরুদ পড়তে পড়তে এগিয়ে গেল সামনে। পিছন ফিরে বসা অবয়বটি কাছে আসতেই নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিটি তা বুঝতে পেরে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। সন্তর্পণে দুহাতের তালুতে বক্ষ চেপে এগিয়ে গেল সামনে। আকাশে গোল থাকার মতো চাঁদ তার রশিতে চারিপাশ আলোকিত করে রেখেছে। তখন পুকুরের পানিতে নিজের প্রতিবিম্ব ফেলে তা ফুটিয়ে তুলেছে, যেন পানি থেকে এক পালি সৌন্দর্য এসে পড়েছে আড্ডের মুখপানে। জ্যোৎস্নায় ন্যায় চারিদিকে ছড়িয়ে থাকে চাঁদের আলোতে তার সামনে বসে থাকা শ্যামপুরুষের ক্রোধান্বিত মুখখানা দেখছে অপলক। আনমনে হাসে, ভাবনায় ডুবে মনকে প্রশ্ন করল, আচ্ছা আমি কখন ওনার প্রেমে পড়েছি? মন থেকে জবাব এলো, যেদিন যে প্রথম তোর সামনে এসেছিল। কিশোরী মনে তো আর ভালো লাগাগুলো ভেবে চিন্তা বিবেচনা করে হয় না, হুট করে হয়ে যায় মনের অগোচরে। কিন্তু ভূমি তা উপলব্ধি করতে পারেনি। সময় গড়িয়েছে, ভূমির অন্তরে আদ্রের প্রতি জায়গা প্রশস্ত হয়েছে। আদ্রের রাগী কণ্ঠে সেই বকাগুলোর প্রেমে পড়েছে, মাঝে মাঝে করা যত্নগুলোর প্রেমে পড়েছে, আর সবচেয়ে বেশি পড়েছে আদ্রের তাকে সম্বোধন করা সেই কাঙ্ক্ষিত ডাক, এই মেয়ে। ভূমি কথাগুলো ভেবে হাসল, পরক্ষণেই তাকালো আদ্রের গাম্ভীর্য মুখপানে। নজর তার স্থির পুকুরের পানিতে পড়া চাঁদের দিকে। ভূমির উপস্থিতি সে টের পেয়েছে কিনা তার জানা নেই। মনে বেশ দ্বিধা আর ভয় নিয়ে অস্ফুট কণ্ঠে ডাকলো, আদ্র ভাইয়া। একটু তাকালো না, হয়তো শুনতে পায়নি। ভূমি পুনরায় মোলায়েম কণ্ঠে ডাক দিল, আদ্র ভাইয়া শুনছেন? অন্য মানুষ হয়ে বসে থাকা আদ্র এবার ঘাড় ঘুরালো। আদ্রের এমন চাহনিতে ভূমি থমকালো। এই নজর তার পরিচিত নাই, এই কয় মাসে কখনো দেখেনি এমন বিধ্বস্ত অবস্থা। করুণ অসহায় চাহনি তার, চোখ দুটো লাল, মুখে ফুটে উঠেছে গভীর চিন্তার ছাপ। ভূমি চিন্তিত কণ্ঠে পাশে এগিয়ে শুধালো, ভাইয়া কি হয়েছে আপনার? আদ্র নিশ্চুপ। ভূমির উপস্থিতি দেখেও কোনো শব্দ করছে না। আজ আদ্র ভূমিকে দেখছে বেশ সরল চাহনিতে। অনেকদিন পর আজ এই বিষয়টাকেও তুলেছে আদ্রের সামনে। আদ্র নিজের মনে রাগ ফুঁসেছিল ঠিকই, কিন্তু সেদিনের পর থেকে কারো মুখে এই বিষয়টা নিয়ে কখনো কথা তুলতে দেখেনি। কেন যেন সহ্য করতে পারল না আজকে বিষয়টা এভাবে উঠে আসে। বাহিরের একজন লোকের কাছে এভাবে মিন করে বলায় সে ভুলে যেতে চাইছে কেন এই বিষয়টা? কেন এমন অপরাধবোধ কাজ করছে? তার মনও কি তার সাথে বেইমানি করে ফেললো? মনের মাঝে এক একটা প্রশ্ন বারবার নাড়া দিয়ে বলছে, আসলে কি দোষটা সেদিন ভূমির ছিল? সে তো নিষ্পাপ শিশু, তাহলে কি তার জেদ তাকে সবার থেকে দূরে করেছে? আদ্র ভাবতে লাগলো সেদিনটার কথা। পরিবারের প্রতিটি সদস্য যখন সদ্য ঘর আলো করে আসা ভূমিকে নিয়ে ব্যস্ত, দিনরাত জেগে তার পেছনে সময় দিচ্ছে, কেউ আর আগের মতো তেমন আদ্রকে অ্যাটেনশন দিচ্ছে না। ভূমির আগমনে আদ্রের আদরের ভাগ কমে গিয়েছে। তার মায়ের থেকেও বেশি প্রিয় মামনি, যার কাছে ছোট থেকে মানুষ হয়েছে, সেই মামনি আর আগের মতো খাইয়ে দেয় না, পাশে নিয়ে ঘুম পাড়িয়ে দেয় না, গোসল করিয়ে দেয় না। বিষয়টা আদ্রের ছোট্ট মনে পীড়ার সৃষ্টি করলো। হুঠাৎ ছোট্ট ভূমিকে কোলে নিতে চাইলে, ধরতে গেলে মায়ের বকা শুনতো, মামনি নিষেধ করত। তার একমাত্র খেলার সাথী সাদাব, সেও বোন আসার খুশিতে আর আদ্রের সাথে সময় নিয়ে খেলতো না, দুষ্টুমি করতো না, সবসময় বোনের পাশে পাশে বসে থাকতো।
আদ্রের মাথায় বেশ রাগ চাপলো। একদিন দুদিন করে কাটতে লাগলো সময়।